কৃষ্ণা মুখ ফুলিয়ে রসায়নের বিক্রিয়া কষতে লাগলো। তাও এই উছেলাতে দেবব্রতের রুমে তো প্রবেশের অনুমতি পেয়েছে। হঠাৎ করে চিৎকার শুনে পায় তারা। দেবব্রত দৌড়ে গিয়ে দেখে তার মা অবন্তিকা দেবী পা পিছলে পড়ে গিয়েছেন। ছাদ থেকে নামবার সময় এই ঘটনা ঘটেছে। পা এবং মাজায় অসম্ভব ব্যথা পেয়েছেন তিনি। ব্যথায় কাতর হয়ে আত্মনাদ করতে লাগলো অবন্তিকা দেবী। কৃষ্ণা দৌড়ে গিয়ে তাকে ধরতে গেলে তিনি এর মাঝে বললেন, এই মেয়ে, তুমি আমায় ছুবে না। তার বারণ শুনে দুকদম পিছিয়ে যায় কৃষ্ণা। কৃষ্ণার মুখখানা বেশ মলিন হয়ে যায়। দেবব্রত তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে। রীতা দেবী, অন্না এবং দেবব্রত অবন্তিকা দেবীকে তুলে নিজ রুমে নিয়ে যায়। নারায়ণবাবু দুদিন ঢাকার বাইরে গিয়েছেন কিছু ব্যবসাজনিত কাজে। অবন্তিকা দেবীর ব্যথায় নাজেহাল অবস্থা। কৃষ্ণার বেশ অস্বস্তি লাগছে। যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক অবন্তিকা দেবীকে, কিন্তু সে তাকে মায়ের জায়গাটাই দিয়েছে। বাগানে আকন্দ গাছ থেকে গোটা 10 পাতা ছিঁড়ে তা দিয়ে গরম সেঁক দেয় অবন্তিকা দেবীর পায়ে। প্রথমে বেশ কবার মানা করেন অবন্তিকা দেবী। তখন কৃষ্ণা একটু কড়া কণ্ঠে বলে, আপনার সাথে তো আমার সাথে সমস্যা মা, নিজের সাথে তো নয়। তাহলে কেন আমার উপর রাগ দেখিয়ে ব্যথাটা বাড়াচ্ছেন? একটু শান্ত থাকুন, দেখবেন ব্যথা কমে যাবে। বাবু, এই মেয়েটাকে কিছু বল। আমার তো মনে হয় আমাকে পুরোই পঙ্গু বানিয়ে দিবে। তোরা ডাক্তারবাবুকে ফোন দে না। অবন্তিকা দেবীর কথা শুনে দেবব্রত ঠান্ডা কণ্ঠে বলল, মা, আমি ডাক্তারবাবুকে ফোন দিয়েছি। কৃষ্ণা তো ভুল কিছু করছে না। তুমি একটু শান্ত হও। কিভাবে শান্ত হবো? মেয়েটা কি পাতা দিয়ে সেঁক দিচ্ছে? আরেও ব্যথা করছে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। প্লিজ আমার জন্য একটু শান্ত হও। দেবব্রতর কথার সাথে পেরে উঠলেন না অবন্তিকা দেবী। চোখ মুখ খিচে কৃষ্ণার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। মিনিট 20 পর যখন ব্যথাটা একটু প্রশমিত হতে লাগলো তখন তার দৃষ্টি তীক্ষ্ণতা কমতে লাগলো। মা, এখন কেমন লাগছে? ব্যথা কমেছে? ব্যথা কি তোমার বান্ধবী নাকি? বললেই কমে যাবে। আর আমার একেবারেই ভালো লাগছে না, কারণ তুমি আমার সামনে বসে রয়েছো। তোমাকে দেখলেই ব্যথা আরও বেড়ে যাচ্ছে। আমার মুখটা কি ছাদের সিঁড়ির মতো? আপনি স্বীকার না করলেও আমি জানি আপনার ব্যথা করছে না। বেশি জানো তুমি? আমি বইতে পড়েছি আকন্দ ফুলের পাতা দিয়ে সেঁক দিলে ব্যথা কমে যায়। এখন বই কি কম জানে? রীতিমতো অবন্তিকা দেবীর সাথে কথা কাটাকাটি চলছে কৃষ্ণার। দেবব্রত এই দৃশ্য থেকে হাসবে নাকি কাঁদ বুঝে উঠতে পারছে না। যেমন বুনোয়াল তার মা, ঠিক তেমনই বাঘা তেঁতুল তার বউ। একেবারে খাপে খাপ। রীতা দেবী ফিসফিস করে দেবব্রতর কানে বললেন, এতদিন পর একেবারে যোগ্য হাতে দিদিভাই পড়েছে। ঠিক বলছো কাকিমা। ঘণ্টা দুয়েক বাদে নারায়ণবাবু বন্ধু অনিন্দ্যবাবু এসে অবন্তিকা দেবীকে পরীক্ষা করেন। পা পিছলে যাওয়ায় পাটা খানিকটা মচকে গেছে আর মাজার ব্যথাটা পেয়েছে। তিনি কৃষ্ণার বেশ প্রশংসা করেন। মেয়েটা তাড়াতাড়ি নিজের উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে বলে অবন্তিকা দেবীর ব্যথাটা অনেকটাই প্রশমিত হয়েছে। ডাক্তারবাবু যাবার পর আর একটা ঝামেলা উৎপন্ন হলো। রাতে অবন্তিকা দেবীকে একা তো রাখা যাবে না। তার হাঁটতে গেলে বেশ বেগ পেতে হচ্ছে। একজনকে তার সাথে থাকতে হবে। এই উছিলাতে দেবব্রত ঝোপ বুঝে কোপ মারল। সে কৃষ্ণাকে অবন্তিকা দেবীর সাথে থাকার জন্য বলল। তখনই অবন্তিকা দেবী বাদ সাধলেন, না না বাবু, ও আমার সাথে থাকবে কেন? কেন? আমি কি রাতে আপনার জায়গায় ঘুমাবো নাকি? বরং আমি থাকলে রাতে আপনার ভয় লাগবে না। ভূত তাড়ানোর মন্ত্র জানা আছে আমার। নিজের ঘরে ভূত তাড়াও গে যাও। আমি তোমার সাথে থাকবো না, ব্যাস। আজব তো। দুজনের মধ্যে আবারও বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে দেবব্রত একটু গম্ভীর কণ্ঠে বলেন, কি সমস্যা তোমাদের? একটা রাতে একসঙ্গে থাকবে তাতেই ঝগড়া করছো? একাকার করে ফেলছো। মা, কৃষ্ণা না হয় বাচ্চা, তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাকি? আর কৃষ্ণা, তোকেও বলি, কোমর বেঁধে ঝগড়া করতে যাচ্ছিস কখন থেকে? আজ যদি একটা টু শব্দ শুনছি, তো আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। দেবব্রত ধমক খেয়ে যেন ওষুধের মতো কাজ করলো। দুজনে একেবারে চুপ হয়ে গেল। চুপ হলে কি হবে? তাদের চোখের দৃষ্টির যুদ্ধ যেন তখনও অবিরাম চলতে লাগলো। রাত 3টা। হঠাৎ ঘুমটা ভেঙে গেল অবন্তিকা দেবীর। বাথরুমে যাওয়াটা খুব বেশি দরকার পড়েছে। কৃষ্ণাকে এত রাতে তুলবেন ইচ্ছে করছে না। যদিও সে কৃষ্ণাকে দেখতে পায় না, কিন্তু মেয়েটার মুখ দেখলে কেমন যেন মায়া লাগে তার। মেয়েটার চেহারার মাঝে শ্যামলীর একটা ছাপ রয়েছে, যে কারণে রাগারাগি করলেও বেশি কিছু বলতে পারে না। কি ভালো হতো যদি শ্যামলীর মেয়েটাকে দেবব্রতর বউ করে এ বাড়ি আনা যেত। অবশ্য তার স্বামী ব্যাপারটাকে কখনোই মেনে নেবেন না, কারণ তার বন্ধুর মেয়ে সৌদামিনীকে তার বেশি পছন্দ। অবশ্য সৌদামিনী মেয়েটাও খারাপ না, নম্র ভদ্র একটা মেয়ে, উচ্চশিক্ষিত। কিন্তু কেন যেন তার শ্বশুরমশাই এই মেয়েটাকে তার ছেলের বউ করে আনলো কে জানে। বয়সের তুলনায় বেশি পাকা। অবন্তিকা দেবী নিজের কষ্ট করে উঠতে গেলেন। কৃষ্ণাকে ডাকবেন না তিনি। মেয়েটা সন্ধ্যা থেকে তার জন্য কম করেনি। শোয়ার সময়ও মজায় মালিশ করে দিচ্ছিল। মেয়েটাকে আর কষ্ট দেওয়া অমানবিক হয়ে যাবে। কিছু লাগবে মা? অবন্তিকা দেবী উঠে পড়ছিল প্রায়, তখনই কৃষ্ণা বলে উঠল কথাটা। মেয়েটা তার পায়ের কাছে শুয়েছিল। অবন্তিকা দেবী অবাক হয়ে বললেন, তুমি ঘুমাওনি? যদি আপনার কিছু থাকে তাই ঘুমাতে যায়নি। কাল তো কলেজ আছে তোমার। পারবে না ঘুমিয়ে? কষ্ট হবে তো।
অবন্তিকা দেবীর কথায় কৃষ্ণা মিষ্টি হাসি দিয়ে বলল, পারবো। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার বয়েই গেছে তোমাকে নিয়ে চিন্তা করতে। চলো আমাকে বাথরুমে যেতে সাহায্য করো, তোলো আমাকে। কৃষ্ণা শুধু হাসলো। তার শাশুড়ি মা মুখে স্বীকার না করে গেলেও মনে মনে ঠিক তার জন্য চিন্তা করছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে কৃষ্ণার। সময় লাগবে, কিন্তু একটা সময় ঠিক নিজের জায়গা করে নিতে পারবে সে। এখন শুধু অপেক্ষা মাস্টারমশাইয়ের মনে নিজের জায়গা করে নেওয়ার। সকাল ৯টা। বটতলায় গরম চা হাতে বসে রয়েছে অর্জুন। দৃষ্টি কলেজের গেটের দিকে। অপেক্ষা তার কৃষ্ণাবতীর। মেয়েটাকে দেখার জন্য বেহায় মনটা আকুপাকু করছে। রোজ রোজ এই বটতলায় বসে তার কৃষ্ণার অপেক্ষা করতে বেশ লাগে। প্রতিদিন এক নজর দেখে আড়ালে চলে যায় সে। তখনই একটা জুনিয়র এসে বলল, অর্জুনদা, এবারও গানের লিস্টে তোমার নাম দিয়েছি। এক এবারও বার্ষিক অনুষ্ঠানে তোমাকে গান গেতে হবে বলে দিচ্ছি। তোরা তো দেখছিস, আমার কাছে একটা বারও শোনা জরুরি মনে করিস না? আমার যদি সময় না হয়, না বললে তো চলবে না। তোমার বিপদ সংকেতও নাম লিখেছি। তোমাদের ডুয়েটের ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা শুনে যেন মনটা ভালো হয়ে গেল অর্জুনের। তার কৃষ্ণাবতীর সঙ্গে গান গাইতে পারবে সে? রিহার্সেলের অজুহাতে একসময় কাটাতে পারবে? জুনিয়রগুলো আজকাল বেশ কাজের হয়ে গেছে। তখনই কলেজের গেট দিয়ে কৃষ্ণাবতীর আগমন ঘটল। নীল রঙের একটি সালোয়ার কামিজ পরা, ঢেউ খেলানো চুলগুলো খুলে দিয়েছে। অশান্ত বাতাসের সাথে সাথে চুলগুলোও উঠছে। আনমনে উঠে দাঁড়ালো অর্জুন। হাঁটতে হাঁটতে ঠিক দাঁড়ালো কৃষ্ণার সামনে। হঠাৎ কেউ সামনে এসে পড়ায় কৃষ্ণা হকচকিত হয়ে উঠল। অবাক চোখে তাকাতে দেখলো তার সামনে অর্জুন দাঁড়ানো। হলুদ একটা পাঞ্জাবি আর কালো একটি জিন্স তার পরনে। কেউ দেখলে বলবে হুমায়ুন আহমেদের হিমু, এবং রূপার চরিত্র যেন গল্প থেকে উঠে এসেছে। টানা টানা চোখে অবাক দৃষ্টি প্রয়োগ করতে অর্জুন মুচকি হাসি দিয়ে বলল, গান গাইতে পারো? হ্যাঁ। বললাম, গান গাইতে পারো? সোজা বাংলা ভাষা। এছাড়া হিন্দি অথবা ইংলিশে বলতে পারি। বলবো? হ্যাঁ পারি। কেন বলুন তো? কারণ অ্যানুয়াল ফেস্টে তোমার পার্টনার আমি। আমি বরাবর ভালো গান গাই। এখন তোমার সুর যদি আমার সুরে না মিলে তখন তো সমস্যা। আজ বিকেলে প্র্যাকটিস, চলে এসো। বলে হাঁটা দিতে নিলে কৃষ্ণা পিছন থেকে বলে উঠলে, আমার কোচিং আছে বিকেলে। বিকেলে পারবো না যে। বায়োলজি কোচিং তো ৪টায় শেষ। ৪টার পর থেকে তো ফ্রি। আমি তোকে পিক আপ করে নিব। ৫টার সময় আমি বাসায় পৌঁছে দিব তোমায়। বাসায় বলে দিও। আপনি কি করে জানলেন আমার ৪টায় বায়োলজি পড়া আছে? কৃষ্ণার কথা শুনে ঠোঁটে একটা মৃদু হাসি একে চোখ টিপনি দিয়ে বলল, সিক্রেট বলা যাবে না, রেডি থেকো। বলে হাতের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে চলে গেল। কৃষ্ণা তখন অবাক চোখে অর্জুনের যাবার পথে তাকিয়ে রইল। এই দৃশ্যটা একজনের চোখ এড়াল না। সূক্ষ্ম চোখে কৃষ্ণাপতির দিকে সে তাকিয়ে থাকলো। মুখ একটা প্রশান্তের হাসি টেনে নিয়ে নিজ গন্তব্যে রওনা দিল। কৃষ্ণা তখনও ঠায় দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে একটা চাপড় মেরে তার ভাবনার জগৎ ছেদ করলো আন্না। অর্জুনদা, কি বলে গেল রে? তার তুই এমন হাঁ করে কি ভেবেছিলি? প্রেমে টেমে পড়লি নাকি? তোর মাথায় প্রেম বাদে কিছু আসে না? আমি কোনো প্রেমে টেমে পড়িনি, বুঝেছিস? বেশ ক্ষেপেই কথাটা বলে কৃষ্ণার কথা শুনে আন্না একটু ভুরু উঁচিয়ে বলল, তুই না হয় প্রেমে পড়িস নাই, কিন্তু অন্য কারো মনের আবহাওয়া কিন্তু ভালো ঠেকছে না। মানেটা সময় হলে বুঝিয়ে দেব। আন্দাজটা ঠিক না ভুল এটাই তো জানতে হবে, তাই না? চল ক্লাসে। বলেই টানতে টানতে কৃষ্ণাকে ক্লাসে নিয়ে গেল আন্না। কৃষ্ণার মনে এখনো একটাই প্রশ্ন ঘুরছে, অর্জুন কিভাবে জানে তার পড়া কখন? এটা তো দেবব্রতও জানে না। দুপুর ৩টা। সূর্যিমামা মাথায় উঠে নৃত্য করছে। কড়া রোদে শীতের চিহ্নটুকু হারিয়ে গেছে। বায়োলজি পড়ার জন্য ছুটে এসেছে কৃষ্ণা এবং আন্না। কিন্তু আফসোস, আজ স্যার ব্যস্ত থাকে, কৃষ্ণা আর আন্নার পড়া বাতিল হয়েছে। এতদূর স্যারের বাড়ি অবধি মেটা যেয়ে ফিরে যেতে হবে তাদের। রাস্তার ধার ধরে হাঁটছিল। তখনই পেছন থেকে ডাক পড়ল। তারা পেছন ফিরে দেখে বাইকে হেলান দিয়ে অর্জুন দাঁড়ানো। কালো শার্টে মন্দ লাগছে না তাকে। চুলগুলো হাত দিয়ে কপাল থেকে সরিয়ে চোখের চশমাটা মুছতে মুছতে এগিয়ে এলো। আন্নাকে অবাক হয়ে বলল, এ কি অর্জুন দা, আপনি এখানে? কাজ ছিল। তোদের ক্লাস শেষ? না, না, আজ স্যার নেই, তাই কোচিং বন্ধ। বাসায় যাচ্ছিলাম। ও কৃষ্ণপতি, তুমি কি বাসায় যাবে এখন? যদি না যাও আমার সাথে যেতে পারো। মৃদু কণ্ঠের প্রশ্নটা কঠিন, কিন্তু কোনো প্রশ্ন ছিল না। কিন্তু কৃষ্ণা যেন উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। লোকটার চোখ জোড়া বেশ অদ্ভুত, উদাসীন কিন্তু মায়ায় ভরা। কৃষ্ণা কিছু বলতে যাবে, তখনই কেউ বলে উঠল, হ্যাঁ, ও বাসায় যাবে। কণ্ঠটা খুব পরিচিত একজনের। কৃষ্ণা অনুভব করলো তার হৃদস্পন্দন বেড়েই যাচ্ছে কণ্ঠটা শুনে। পেছনে না ফিরে কৃষ্ণা বলেও দিতে পারছে না কণ্ঠটা আর কারো নয়, বরং তার মাস্টারমশাই। দেবব্রত দ্রুত এসে কৃষ্ণার হাত চেপে নিজের কাছে নিয়ে আসে। আন্নাকে গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে যে বস। আন্না কথা না বাড়িয়ে গাড়ির কাছে চলে যায়। দেবব্রতকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অর্জুন বলে, আরে দেবদা, তুমি এখানে? আন্নাকে নিতে এসেছে বুঝি?
শুধু আন্নাকে নয়, কৃষ্ণাকেও নিতে এসেছি। দেবব্রত এখনো কৃষ্ণার হাত ধরে আছে। এই ব্যাপারটা অর্জুনের দৃষ্টি এড়ালো না। কলেজে সবাই জানে দেবব্রত এবং সৌদামিনীর কথা। তারা একই কলেজে পড়াশোনা করছে। তাদের ভালোবাসার স্তম্ভ গড়ে উঠছে কলেজে। দেবব্রত যে অন্য কারো হাতটা এতটা অধিকারের সাথে ধরবে, এটা যেন কল্পনার বাইরে অর্জুনের জন্য। অর্জুন ধীরকণ্ঠে বলে, কৃষ্ণাবতী, আর তোমার সম্পর্ক কি দেবদা? না, আসলে কৃষ্ণাবতীর হয়ে তুমি ডিসিশন নিচ্ছ তো, তাই প্রশ্ন জাগলো মনে। আমার আর কৃষ্ণার সম্পর্কটা নিয়ে তোর না ভাবলেও চলবে। তোর কৃষ্ণার সাথে কী কাজ সেটা আমাকে বললি না যে? আমি যতটুকু জানি তোর সামনে ফাইনাল। এখানে অহেতুক সময় নষ্ট করার ছেলে তো তুই নোস। আর কৃষ্ণার সাথে এত জরুরি কোনো কাজ থাকার বলে আমার ধারণা নেই। তাই নয় কি অর্জুন? দেবব্রত তীক্ষ্ণ গলার প্রশ্নে অর্জুন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যিই তো, প্রেমের তীব্রতার কারণে অর্জুন আজকাল নিজের সব কাজ ছেড়ে শুধু কৃষ্ণাকে এক ঝলক দেখবার জন্য উতলা হয়ে থাকে। ধীরকণ্ঠে বলল, একটা কাজে এসেছিলাম। আসলে সামনে অ্যানুয়াল ফেস্টে কৃষ্ণাপতির সাথে আমার গান গাইবার কথা। বিকেলে রিহার্সেল ছিল, কৃষ্ণাপতির সাথে যেহেতু দেখা হয়ে গেছে তাই। কিন্তু কৃষ্ণা এখন যাবে না। কলেজের ফেস্ট রিহার্সেলটাও কলেজের ফাঁকে করে নেবে। এখন বিকেল হয়ে গেছে। ও আমার সাথে বাসায় যাবে। আসছি তাহলে। বলেই দেবব্রত কৃষ্ণার হাত ধরে গাড়িতে তুলল। পুরোটা সময় বান্দা তার হাত ধরেই ছিল। কৃষ্ণার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। এই প্রথম তার মাস্টারমশাই তার হাত এতটা সময় ধরেছিল। মাস্টারমশাইয়ের হাতের উষ্ণতা তার হাতের ভেতরে অনুভব করছিল কৃষ্ণা। তবে আরেকটা মানুষের মুখে একটা দুঃখের ছাপ নেমে এসেছে। সে যদি একটি বার পেছন ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত অর্জুন তখনও দেবব্রতের গাড়ির যাবার পানে চেয়েছিল। চোখের সামনে এখনও কৃষ্ণাপতির হাতে হাত রাখা দেবব্রতের দৃশ্যটা ভাসছে। ছাদে চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে দেবব্রত। দেবব্রতর ছাদটা বেশ পুরনো ধাঁচে, কার্নিশে মাজা অব্দি, তাও ইটের গাঁথনি। ঠিক মাঝ বরাবর একটি তুলসী গাছ ইট দিয়ে বাঁধানো। মা কাকিমার জল ঢালে তাতে। আজ বেশ কুয়াশা পড়ছে, মাঘ মাসের প্রথম দিন বলে কথা। কুয়াশা চারদিক ঢেকে গেছে, ঠান্ডা হাওয়া ক্ষণে ক্ষণে বইছে। দেবব্রত ডান হাতে জ্বলন্ত সিগারেট, সিগারেটের ধোঁয়ায় কুয়াশায় মিলে যাচ্ছে। মাথায় একটা চিন্তা বেশ চড়া হয়ে উঠছে দেবব্রতর। সেই চিন্তার উৎস অর্জুনের চাহিনি। অর্জুন কলেজ থেকে দেবব্রত চিনে, খুব ভালো জুনিয়র ছিল। তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। ছেলেটা কখনো মেয়ে নামক চক্করে পড়েনি। সারাক্ষণ গান, পড়ালেখা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত। কিন্তু আজ তার চাহনি যেন অন্য কিছু ছিল। সেই আবেগী চাহনিতে সে কৃষ্ণার দিকে চেয়েছিল। এই চাহনি একটা সময় সে সৌদামিনীর প্রতি দেবব্রত ছিল। তবে কি? দেবব্রতর বুক জ্বলছে। এটা কেন সে বুঝতে পারছে না। হয়তো আজ নিকোটিনের ডোজ বেড়ে গেছে, তাই হবে। হঠাৎ একটা মৃদু স্বরের আওয়াজ পেতে সব ক্লান্তি অবসান ঘটল যেন। হ্যাঁ, কৃষ্ণা গান গাইছে। বেলা গেল, সন্ধ্যা হলো। আর কি বাকি আছে বলো? দেবব্রত চোখ বুজে কৃষ্ণার আরতি উপভোগ করতে লাগলো। কি মধুর কণ্ঠ! এই মেয়েটা এখনও তার বাড়ির বউ এবং সারা জীবন থাকবে সেটাই। সকাল ৮টা। আজ শুক্রবার। কলেজ বন্ধ। সকাল থেকে শাশুড়ি মা এবং কাকি শাশুড়ি মার সাথে রান্নাঘরের কাজ করছে কৃষ্ণা। অবন্তিকা দেবী খিটখিট করলো, খুব খারাপ ব্যবহার তিনি করছেন না আজকাল কৃষ্ণার সাথে। ওনার মুখটা এমনই। যদি ভালোভাবে কেমন আছো জিজ্ঞাসা করেন, তখনই মনে হয় ঝগড়ায় নেমেছেন। রান্নাঘরে বৌমা শাশুড়ি মায়ের মোটামুটি ২-৩ বার বিশ্বযুদ্ধ হয়ে গেছে। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে ছুটে যায় কৃষ্ণা দরজা খুলতে। এত সকালে কারো তো আসার কথা নয়। তেমনটা দেখে তার মামা দাঁড়িয়ে আছে দরজার ওপরে। রিপনবাবু কৃষ্ণাকে দেখে মুখে হাসি ফুটিয়ে বললেন, ভালো আছিস মা? মামা, তুমি আসো না, ভিতরে আসো। রিপনবাবু হালকা ইতস্তত বোধ করছিল। তাদের তুলনায় দেবব্রতদের অর্থের দিক দিয়ে অনেক উপরে। রিপনবাবুর পরনে সাদা কুর্তি, সাদা ধুতি আর ৩ বছরের পুরনো চটি। এত বড় ঘরের বউ তার ভাগ্নি, এটা যেন তার কাছে স্বপ্ন। আরও ইতস্তত বোধ হচ্ছে এত সকালে মেয়ের শ্বশুরবাড়ি এসেছেন। না জানি তারা কি মনে করবেন। আসলে তিনি রাতেই রওনা দিয়েছেন। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। আজ একটু সকাল সকাল পৌঁছে গেছিলে। কৃষ্ণা তার মামার অসুস্থ বোধ বুঝতে পেরে মৃদু হেসে বলল, ওনারা খুব ভালো, কিছু মনে করবেন না, আসো। কৃষ্ণা সাড়া না পেয়ে অবন্তিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হিনহিন কণ্ঠে বললেন, কে এসেছে কৃষ্ণা? বসার ঘর যেতে অবন্তিকা দেবীর চোখ যেন বিশ্বাস করতে পারছে না। উল্লাসিত কণ্ঠে বললেন, এ কি রিপন দাদা তুমি? কতদিন পর তোমাকে দেখলাম, বলো কেমন আছো? এই তো বৌদি ভালো, ক্ষমা করবেন এই সকালে এসে উঠেছি। ছি ছি, কি যে বলেন, মনে করতে যাব কেন? দাঁড়ান, বাবুর বাবাকে ডাকছি। কৃষ্ণা, যাও তো বাবাকে ডেকে আনো। তুমি এসেছো জানলে বাবাও কম খুশি হবেন না। কিন্তু থেকে যেতে হবে। কোনো কাজে এসেছিলেন বুঝি? কৃষ্ণা দেরি না করে শাশুড়ি মায়ের কথা পালনের জন্য ছুটল। অবন্তিকা দেবীর প্রশ্ন শুনে রিপন একটু অনুরোধ স্বরে বলল, আসলে কৃষ্ণাকে দেখি না, ৩ মাস হতে চলল। আমার ভাগ্নি বললে ভুল হবে, ও তো আমার মেয়ে। ওরা তো দিরাগমনে গেলেনই না। তাই ভাবলাম যদি তাদের এসে নিয়ে যেতে হয়। ভাগ্নি মানে? কৃষ্ণা, হ্যাঁ বৌদি,
আসলে শ্যামলী মারা যাওয়ার পর থেকে ও আমার কাছেই ছিল। মা মরা মেয়ে একটু চঞ্চল, ছোট তো। ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিয়েন বৌদি। দেবব্রত আমার মেয়েটার জন্য কোনো দেবদূতের চেয়েও কম নয়। আসলে ওদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল, ওই পরিস্থিতিতে আপনারা তাকে যে মেনে নিবেন এটাই আমাদের জন্য অনেক। অবন্তিকা দেবী চুপ করে রিপনবাবুর কথাগুলো শুনে যাচ্ছেন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। যে মেয়েকে বের করার জন্য সে উঠে পড়ে লেগেছে, সেই মেয়ে আর কেউ নয়, বরং শ্যামলী সাহার মেয়ে। সেই শ্যামলী সাহা যার ত্যাগের জন্য আজ তাদের এই অবস্থা। অবন্তিকা দেবী ঘাড় কাত করে কৃষ্ণার দিকে তাকালেন। কৃষ্ণা তখন প্রদীপবাবুকে নিয়ে বসার ঘরের দিকে আসছিল। কি মায়াবী একটা মুখ! তাদের সুখের জন্য মেয়েটি পিতৃস্নেহ থেকে আজ বঞ্চিত। না চাইতে অতীতের তিক্ততা চোখে ভিজিয়ে দিচ্ছে। ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বললেন, রিপনদা বসো, আমি জলখাবার নিয়ে আসছি। গ্লানিবোধ খুব খারাপ, মানুষের ভিতরে কুড়ে কুড়ে খায় এই গ্লানিবোধ। যে মানুষের নিজের অপকর্মের জন্য গ্লানিবোধ হয় না, সে হয়তো মানুষই নয়। বিকেল 4টা, নিজের ঘরে ব্যাগ গোছাচ্ছে কৃষ্ণা। মনটা বেশ উচ্ছ্বাসিত, গ্রামে যাবে সে। আহা, কতদিন পর আবার পা রাখবে সেই গ্রামে। মামার সাথে সে এবং মাস্টারমশাই গ্রামে যাবে। খুশিতে আটখানা হয়ে আছে কৃষ্ণা। মাস্টারমশাইকে অনেক কষ্টে রাজি করিয়েছেন মামা। সে তো যেতেই চাইছিল না। আজ অনেক দিন পর একেবারে রাঙা বউ সাজবে কৃষ্ণা। একটা লাল জামদানি আটপৌড়ো পরে নিল সে। শীতে রাঙিয়ে দিল লাল সিঁদুরে। হাত ভর্তি শাঁখা পলা। চোখের নিচে মোটা কাজল। কপালে লাল টিপ। চুলগুলো ছেড়ে বেলি ফুলে থাকলে খোপা করত। কেউ দরজায় কড়া নাড়ল। দরজা খুলতে দেখে অবন্তিকা দেবী একটা বাক্স হাতে দাঁড়িয়েছে। গটগট করে ভেতরে ঢুকে গেলেন তিনি। কর্কশ কণ্ঠে বলেন, শোনো মেয়ে, এদিকে এসো। দেখো তো এই গয়নাগুলো কোনটা পড়বে? এসবের কী দরকার মা? অবশ্যই দরকার। তুমি এই ছ্যাবলার মতো কোনো গয়না ছাড়া নাকি গ্রামে যাবে? লোকে দেখলে বলবে ভট্টাচার্যের এত কিপটে যে বউকে গয়না দেয় না। এ এ বুঝি মনে করছো তুমি আসলে আমাদের নাক কাটাতে চাও? এ বাবা, আমি কি তা বলছি? তাহলে চুপ করে সামনে বসো, আমি বেছে দিচ্ছি। অগত্যা চুপ করে কৃষ্ণা বসতে হলো। ঘণ্টাখানিক লাগিয়ে অবন্তিকা দেবী কৃষ্ণাকে সাজালেন। সাজানো শেষ হতে নিজেই চোখ ফেরতে পারছে না। আহা, ঠিক যেন কিশোরী অন্নপূর্ণা। চোখ থেকে কাজল নিয়ে ঘাড়ের নিচে দিয়ে কেন আঙুলে একটু কামড়ে থুতু দিতে, যাতে নজর না লাগে তার ঘরের লক্ষ্মী। কৃষ্ণা যাতে তার মমতাময়ী রূপ না টের পায়, তাই একটু কড়া কণ্ঠে বলেন, ভেবো না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার সাজানোই এত সুন্দর। কৃষ্ণা কিছু বললেন না। সে জানে তার শাশুড়ি মা একটু অন্যরকম। শুধু ঘাড় কাত করে সায় দিল। গাড়ির কাছে দাঁড়িয়েছে দেবব্রত। এখন বের হলে রাতের মধ্যে পৌঁছে যাবে। সিগারেটের শুক টান দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। 3 দিনের ছুটি পেয়েছে মাত্র। 3 দিন গ্রামে কাটালে মন্দ হয় না। রিপনবাবু গাড়িতে সব মালপত্র উঠিয়ে দিয়েছে। লোকটা বেশ সাদামাটা সরল প্রকৃতির। কৃষ্ণাকে খুব ভালোবাসেন। তাই তো বারবার তার হাত ধরে বলেছিলেন মেয়েটাকে একটু নিজের মতো গড়ে নিতে। দেবব্রত আজকাল সেই প্রচেষ্টায় আছে। ঘড়ির দিকে তাকিয়ে কৃষ্ণার অপেক্ষায় সময় কাটছিল। দেবব্রত তখনই নুপুরের ঝুনু ঝুনু কানে আসে। পেছন ফিরতে দেখে মনে হলো স্বর্গ থেকে যেন স্বয়ং লাল শাড়ি পরে কোনো অপ্সরা ধারায় অবতারিত হয়েছে। একজন স্নিগ্ধ শান্তি বেয়ে গেল দেবব্রতের মনে। ধীর পায়ে হেঁটে যখন কৃষ্ণা তার সামনে এসে দাঁড়ালো, তখন যেন একটা ঘোরের মাঝে ছিল দেবব্রত। নেশাগ্রস্ত চোখে শুধু কৃষ্ণাকে দেখছিল। এমনটা তো হবার কথা নয়। তাহলে কি নিকোটিনের পরিমাণের মাথায় জেঁকে বসেছে? দেবব্রত খেয়াল করলো বুকের স্পন্দন বাড়ছে। হার্টবিটটা যেন বুক ছিদ্র করে বেরিয়ে আসবে। এমনটা তো হবার কথা নয়। আসলে এমনটা হবার কথা নয়। কৃষ্ণা তখনই ধীরকণ্ঠে বলল, যাবেন না? দেবব্রত কিছু না বলে ধপ করে গাড়িতে উঠে বসলো। আজকাল মনটা অবদ্ধ হয়ে গেছে। না না, পাগল হয়ে গেছে। হয়তো ছ্যাঁকা খাবার ফলাফল, নাকি অন্য কিছু। মাঘ মাসের 3য় দিন। ঠান্ডায় বাতাস বসে কুয়াশা ঢেকে রয়েছে চারপাশ। ঘড়ির কাঁটা 9টার কাছাকাছি চলে এসেছে। কিন্তু সূর্যের কিরণ এখনো দেখা যায়নি। খেতে চাঁদের মুড়ে হাঁটছে দেবব্রত। আজ 2 দিন হয়েছে তাদের গ্রামে আসা। শিশির ভেজা মাঠে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। গ্রামের বাতাসে একটা স্বস্তি আছে, যা ইট পাথরের শহরে পাওয়া যায় না। বুক ফুলিয়ে বাতাস নেওয়া যায়। তাদের গ্রামটা সেই পিছিয়ে থাকা গ্রামের মধ্যে একটি, যেখানে এখনও উন্নতি হয়নি। বিদ্যুৎ বলতে সৌরবিদ্যুৎ। সুন্দর সুন্দর ঘর দেখতে পাওয়া যায় না অহরহ। প্রায় মাটির টিনের ঘরেই বেশি। রিপনবাবুদেরও তেমনই টিনের ঘর, তবে সামনে বিরের উঠোন। উঠোনে তুলসী গাছ, বেশ পরিপাটি বাড়ি। হাঁটি হাঁটি করে ঘরে ঢুকতে যাবে, তখনই একটা খিলখিল হাসি কানে আসলো দেবব্রতর। সেদিকে নজর দিতে দেখে কৃষ্ণা শিবরাদের সাথে কিতকিত খেলছে। কি উল্লাসিত কিশোরী! শাড়িটা তুলে আঁচল গুটিয়ে ঘাস ফড়িংয়ের মতো লাফাচ্ছে। মনের অজান্তে দেবব্রত এক মনে দেখতে লাগলো। ফোনটা বের করে বেশ কটা ছবি তুলে নিল। কি সুন্দর মুখখানা! হঠাৎ খেয়াল করলো তার হৃৎস্পন্দন ক্রমশ বেড়েই চলছে। কৃষ্ণার স্নিগ্ধ মুখখানা তার মনে শীতল পরম বুলাচ্ছে। বুকের বাঁ পাশ চেপে ধরে মনে মনে ভাবতে লাগলো, কেন আমার সাথে এমন হচ্ছে? এই 26 বছরের জীবনে এমনটা যেন প্রথম হচ্ছে।
বুকের স্পন্দন বাড়ছে কি যেন অন্য অনুভূতি। আমি হয়তো অসুস্থ হয়ে পড়ছি। হয়তো মাথা কাজের চাপে এলোমেলো হয়ে গেছে। তাই হবে? নিজের মনকে সান্ত্বনা দিলেও সে অবাধ্য। বেহায়া হয়ে কৃষ্ণাকে দেখেই যাচ্ছে। কৃষ্ণা উপস্থিত যেন মনকে শান্ত করে রাখে। তার হাসির সুর সবকিছুতে যেন একরকম মাদকতা। যে মাদকতা দেবব্রতকে ভুলিয়ে দেয় তার জীবনে আগে কোনো নারী ছিল। ৩ মাস আগে দেবব্রত আর ৩ মাস পরের দেবব্রতের মাঝে যেন অনেক তফাৎ। এই দেবব্রত সকাল হয় কৃষ্ণার সুরেলা কণ্ঠের আরতি শুনে। যে দেবব্রত কখনো ঠাকুরের কাছে মাথা ঠেকায়নি, সেই দেবব্রত সকালে স্নান করে ঠাকুর ঘরের বাহিরে আরো দাঁড়িয়ে থাকে কৃষ্ণার গলার আরতি শুনবার জন্য। মেয়েটা কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে তার জন্য। তার মুখের পাকা পাকা কথাগুলো যেন সকল ক্লান্তের অবসান ঘটে দেবব্রতর। যখন মাস্টারমশাই বলে তালে সম্বোধন করে, এটা যেন অন্য এক শান্তি। আজকাল সৌদামিনীর জন্য তার মনটা কাঁদে না। দামিনীকে সে এখনও ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বরং সেই মনের মণিকোঠায় একটা স্নিগ্ধ মুখ যেন উকিঝুঁকি দিচ্ছে। এটাতে তো কখনো অস্বীকার করবে না। তার কাছে কৃষ্ণের শুধু দায়িত্ব, শুধু দায়িত্ব। তাই তো বিকেলে ফিরতেই কৃষ্ণার হাতের কফিটুকু তার চাই চাই। কৃষ্ণা তার ঘরে তার সাথে এই দুদিন রয়েছে, কিন্তু তাতে খুব যায় আসছে না দেবব্রতের। কিন্তু তবুও স্বীকার যাবে না যে কৃষ্ণাতে মুজেছে। পাশে তাকে কাপুরুষ প্রেমিকের পদবি নিতে হয়। সে মনে প্রাণে বিশ্বাস করে একজন মানুষ কেবল একজন মানুষকেই ভালোবাসতে পারে। যদি তার মনে নতুন ভালোবাসার উদয় হয়, তবে সে হয় প্রতারক। নয়, আগে মানুষটিকে সে কখনোই ভালোই বাসত না। কিন্তু দেবব্রত তো দামিনীকে ভালোবাসতো। আদৌ ভালোবাসত তো? সূর্য ডুবতে বসছে, ঠান্ডা হাওয়া বইছে, পাখিরা বাড়ি ফিরছে ঝাঁকে ঝাঁকে। ইট পাথরের শহরটা খানিকটার জন্য লাল বর্ণ ধারণ করছে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সৌদামিনী, মনটা তার অস্থির। আজ দুদিন হলো দেব গ্রামে গেছে, একটা বারও যোগাযোগ হয়নি। একটা বার ফোন দিয়েছিল, কিন্তু তাতে লাভ হয়নি। দেবব্রত ফোন ধরেনি। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়েছে সে। আচ্ছা, যে সম্পর্কে চিতার আগুন দিয়েছে সেটা কি আদৌ কিছু পাওয়া সম্ভব? হাত দিয়ে তো নিজেই হাত পুড়বে। তার ক্ষেত্র কি সেটাই হচ্ছে? দেবব্রত তার সাথে শুধু বন্ধুর মতো আচরণ করছে, এমনটা তো তার ভাবনায় ছিল না। সারা নানাভাবে তাকে লেগে থাকার জন্য মোটিভেট করছে। কিন্তু তার মনটা বেশ অস্থির। কেন যেন মনে হচ্ছে দেবব্রতকে সে যত ধরতে চাইছে ততই দূরে চলে যাচ্ছে তার কাছ থেকে। না, সে হার মানবে না। তখনই অনুরাগবাবু আসেন তার ঘরে। মৃদু হাসি দিয়ে বলেন, মিনি, মা কী করছো? কিছু না বাবা, সূর্যাস্ত দেখছিলাম। কফি খাবে? খাওয়া যায়। তোমার কি মন খারাপ? কেন বলো তো বাবা? আজ কফি খেতে চাইছো, তুমি তো কফি খাও না। তেমন কিছু না বাবা, পরবর্তীতেও তো জীবন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আজ কলেজ গেলে না? সৌদামিনী কিছু বললে না। কি উত্তর দিবে বুঝে উঠতে পারলে না। দেবব্রত নেই বলে কলেজে যায়নি। শুনলে বাবা কিছু বলবেন না, কিন্তু ভালোভাবে নিবেন না। অনুরাগবাবু নীরবতা ভাঙতে বলে উঠলেন, তুমি কি জানো আই এম প্রাউড অব ইউ? কেন বাবা? কি তীরটা মারলাম আমি? কজন পারে নিজের ভালোবাসাকে এভাবে বিলিয়ে দিতে? তুমি ঠিক করেছো মা, দেবব্রতর দোটানা থেকে মুক্তি দিয়েছো। বিয়ের বোঝাটা কখনো তোমায় সাপোর্ট ব্যতীত পালন করতে পারতে না। তুমি তাকে মুক্তি দিয়েছো বলে ছেলেটা ওই মেয়েটাকে তার সঠিক অধিকারটা দিতে পারছে। আসলে তো দোষ ওদেরও নয়, এবং দোষটা সম্মানের নিয়তি। আই এম প্রাউড অব ইউ। ওই বাচ্চা মেয়েটার সাথে হিংসে না করে তার জন্য তুমি নিজের অধিকার ছেড়ে দিয়েছো তাই। বাবার কথাগুলো চুপ করে শুনল দামিনী। নিজের চোখে নিজে ছোট হয়ে গেল। সে যে হিংসে করে, মেয়েটাকে খুব হিংসে করে। ভয় হয় যদি দেবের মনে মেয়েটার জন্য নিজের নামে জায়গা তৈরি করে ফেলে। খাওয়া শেষে উঠোনে প্রদীপ জেলে আড্ডায় কৃষ্ণা এবং তার বান্ধবীরা। গ্রামের এক মজা, অল্প রাতেও মনে অনেক রাত। আর শীতকাল তো কথাই নেই। সবাই প্রায় ঘুমে। তখনই ৬-৭ জন কিশোরী চাঁদ ছোঁয়াটায় জড়িয়ে বসে আছেন উঠোনে। ফিসফিস করে গল্প করছেন। গল্পের যেন অন্ত নেই। আগামীকাল তাদের সখী চলে যাবে, তাই তারা যেন সব কথা বলে নিবে। আবার কবে আসা হয় কৃষ্ণার? আড্ডার এক পর্যায়ে শিবরা কৃষ্ণাকে মজার ছেলে বলল, এবার আমাদের তোর কথা বল। জামাইবাবু তোকে কতটা ভালোবাসে? ফুলশয্যাতে তোকে তিনি কি দিলেন? ফুলশয্যাতে বরেরা স্ত্রীকে একটা উপহার দেয়, সেটা অবুঝ না? সেটা একেবারে জানা ছিল না। সত্যি বলতে ফুলশয্যা তো হয়ইনি। তার তো সেই রাতটা কি ভোলা যায়? মাঝরাতের থেকে বারান্দায় ঠায় দাঁড়িয়েছিল সে। আর ভোরবেলায় উপহারস্বরূপ সে অপমানটা ভাগ্যে জুটেছে। শুধু তার গোপাল জানে, আর সেই জানে। শিপ্রার প্রশ্নে কৃষ্ণা যেন একেবারে চুপ মেরে যায়। কি বলবে? ভালোবাসা নয়, দয়া পেয়ে যে তার মাস্টারমশাইয়ের কাছ থেকে। আর তার ভালোবাসা তো অন্য কেউ। কলেজের ফাঁকে যখনই মাস্টারমশাই রুমের সামনে থেকে পাশ কাটে, খেয়াল করলে দেখতে পাই সৌদামিনী দেবী বসে আছে। তাদের মধ্যে কথোপকথন যেন অন্যরকম। এমনভাবে কথোপকথন, মাস্টারমশাই তার সাথে কথা বলে না। ঠোঁটের কোণে ম্লান হাসি টেনে কৃষ্ণা বলে, ভালোবাসে কিনা জানি না, তবে সে আমাকে অনেক স্নেহ করে। আমার জন্য তাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর উপহার দিয়েছেন তো, আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন।
আমাকে বড় এক কলেজে ভর্তি করে দিয়েছেন, এর থেকে বড় উপহার কী হয়? তিনি চান আমি যোগ্য হয়ে উঠি। তোর সাথে হিংসে করতে ইচ্ছে হয় জানিস? কি কার্তিক ঠাকুরের মতো বর পেয়েছিস? আহা, নজর লাগে না। আসলে গিট্টু দিয়ে রাখিস, যদি কেউ কেড়ে নেয়। আচ্ছা, মানুষটাকে কীভাবে কেড়ে নিবে? আরে বলো, এই কেড়ে নেওয়া মানে সেই কেড়ে নেওয়া নয়। তোকে নিয়ে সত্যি ভয় হয়, তুই শহরে থেকেও লাভ হয়নি। শিপ্রার কথা শুনে কৃষ্ণা কোনো কথা বলে না, শুধু খিলখিল করে হাসে। সত্যি তার মনটা এখনও সেই গ্রামের সহজ সরল কৃষ্ণা। তাই তো সব দেখেও কিছু বলে না। তার ধারণা একটা সময় তার মাস্টারমশাই ঠিক তারই হবে। সময় লাগবে, কিন্তু হতেই হবে। নয়তো তার করা কষ্ট যে সব জ্বলে যাবে। মানুষের যোগ্য হয়ে ওঠার জন্যই তো এত কিছু। দরজার আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণের সকল কথোপকথন শুনতে পেলে দেবব্রত। মেয়েটা ছোট হলেও বুদ্ধিমান। এত অপমানিত হওয়ার পরে কাউকে কোনো অভিযোগ করেনি, বরং শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ। দেবব্রত মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে তার বউটাকে। মেয়েটা এই 3 দিন যেন আরও চঞ্চল হয়ে উঠেছে। ভট্টাচার্য মঞ্জিলে কৃষ্ণা সাহা আর এই কৃষ্ণের মধ্যে রাত দিন তফাৎ। মাথায় তার ব্যথা করছে, হয়তো জ্বর আসবে। শিশিরে শুধু চাদর গায়ে হাঁটার ফল। ওষুধের জন্য কৃষ্ণাকে ডাকতে আসা, কিন্তু বান্ধবীর সাথে এত মন খুলে হাসতে থেকে আর বিরক্ত করলো না। পরশু থেকে তো আবারও সেই ইট পাথরের জীবন। নিস্তব্ধ চলে গেল বিছানায়। সেই কম্বলখানা জড়িয়ে পড়লে দেবভূত। রাতটা কেটে গেলে হয়তো জ্বর নেমে যাবে। তখনই কানে এলো, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। কৃষ্ণা গান গাইছে। এই সুমধুর কণ্ঠটা যথেষ্ট দেবব্রতের ক্লান্তি দূর করে। মনে মনে যেন এরকম প্রশান্তি বয়ে গেল। চোখ বুজে এলো দেবব্রতের, ঠোঁটে শান্ত হাসি। ঘরে যখন কৃষ্ণা পৌঁছলো তখন অনেক রাত। ধীর পায়ে ঘরে ঢুকে এলো সে। মাস্টারমশাইকে জাগানো যাবে না, হ্যারিকেনটা জ্বলছে। দেবব্রত তখন কম্বল মুড়ি দিয়ে অপর পাশ ফিরে ঘুমেছিল। কৃষ্ণা ভেবেছিল মাস্টারমশাই হয়তো ঘুমিয়ে গেছে। সারাদিনে এই ঘুমের সময়টা তার খুব ভালো লাগে। মাস্টারমশাইয়ের কাছাকাছি থাকতে পারে। একটু নির্লজ্জ বলে ভুল হবে না। তবে মাস্টারমশাইয়ের কাছ থেকে একটা মাতাল করা গন্ধ পায় কৃষ্ণা। এই মাস্টারমশাইয়ের গায়ের গন্ধ। এটা একরকম মাতাল করে তোলে কৃষ্ণাকে। কৃষ্ণার ধারণা দেবব্রতর শরীর অ্যালকোহলের তৈরি। হয়তো তার নেশার লাগার কারণটা কী? সে তো জানে না এই নেশা তো যে সে নেশা নয়, এই নেশা ভালোবাসার নেশা। শোবার সময় খেয়াল করলো দেবব্রত রীতিমতো কাঁপছে। কপালে হাত দিয়ে শিউরে উঠল কৃষ্ণা। ভীষণ জ্বরে দেবব্রত। সে রীতিমতো কুহাচ্ছে। এই রাতে মামাকে তোলা ঠিক হবে না, কিন্তু কী করবে তাও বুঝতে পারছে না। কাপড় স্বরে বলল, মাস্টারমশাই, আপনার কি খারাপ লাগছে মাস্টারমশাই? দেবব্রত আর কিছু বলল না, শুধু কুকিয়ে যাচ্ছে। ছুটে গিয়ে কৃষ্ণা কলাতলা থেকে পানি এনে দিল। হাতের কাছে থার্মোমিটার নেই, তবুও বলা যায় জ্বর 100 ছাড়ানো। মাথায় পানি দিয়ে জ্বরটা হয়তো কমবে, সেই ভরসায় পানিটুকু নিয়ে এলো। শিপ্রাকে বলে ওষুধ আনলো। শিপ্রার কাছে প্যারাসিটামল ছিল। কোনো মনে এই ভারী লোকটাকে সারালো। পানি ঢাললো মাথায়, জলপট্টি দিল। কোনো মতে উঠিয়ে ওষুধ খাওয়ালো কৃষ্ণা। বাচ্চা মেয়েটার অবস্থা নাজেহাল। দেবব্রত তখন জ্বরে বেহুশ বলা যায়। জ্বরটা খানিকটা কমলো শেষ রাতে। সব কিছু গুছিয়ে ক্লান্ত কৃষ্ণা দেবব্রতকে ঠিকমতো শুইয়ে দিল। তখনই দেবব্রত যেন চোখ মেলল। কৃষ্ণা মৃদু কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? ব্যথা করছে? ভালো লাগছে। তাহলে ঘুমান। গা খানিকটা ঘাম দেবে, কিন্তু জ্বর নেমে যাবে। বলেই উঠে যখন যেতে যাবে, তখনই হাতটা টেনে ধরল দেবব্রত। এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো কৃষ্ণাকে। কৃষ্ণা কিছু বুঝে উঠবার আগে সে খেয়াল করলো তার মাস্টারমশাই এখন মাস্টারমশাইয়ের বুকে। দেবব্রত জাপটে ধরে আছে। কৃষ্ণার যেন দম বন্ধ লাগছে। এ যেন অন্য এক অনুভূতি। মেরুদণ্ড বেয়ে শীতল পরশ বয়ে যাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেবব্রত যেন ঘোরের মাঝে আছে। নেশাগ্রস্ত চোখে কৃষ্ণার দিকে তাকিয়ে রয়েছে সে। ঠোঁটে বাঁকা হাসি টেনে কৃষ্ণার মুখখানা আদল করে উঁচু করল সে। কৃষ্ণার মুখে থেকে আকর্ষণীয় তার গোলাপের পাপড়ি নেয় ঠোঁটজোড়া। দেবব্রত কী করছে নিজেরও জানা নেই। কৃষ্ণার বুক রীতিমতো ঢোল বাজাচ্ছে। কী করবে সে বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না দেবব্রত তার মাঝে নেই। কিছু বলতে যাবে, তার আগেই নিজের অধরে দেবব্রতর উষ্ণ ঠোঁটজোড়ার পরম পরশ পেল কৃষ্ণা। তৃষ্ণার্ত দেবব্রত তখন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। কৃষ্ণার হৃৎপিণ্ড যেন বুক চিরে বেরিয়ে যাবে। এই অনুভূতিটা তার সাথে পরিচয় নেই। এ যেন অন্য জগতের অনুভূতি। ভয় হচ্ছে, রাগ হচ্ছে, আবার কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ করছে। উপন্যাসের লেখকরা এই অনুভূতিকে সুখময় অনুভূতির কাতারে ফেলেন। দেবব্রতর আচরণকে ভালোবাসার বহিঃপ্রকাশ বলে তারা দাবি করতেন। তবে কি কৃষ্ণা মাস্টারমশাই তাকে ভালোবেসে ফেলল? দেবব্রতের উষ্ণ ঠোঁটজোড়া থেকে তার যেন নিস্তার নেই। কৃষ্ণার চোখ আবেশে বন্ধ হয়ে আসে। চোখ জোড়া থেকে মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ে। কৃষ্ণার অশ্রু দেবব্রতের গালে স্পর্শ হতে দেবব্রত তাকে ছেড়ে দেয়। কপালে কপাল ঠেকে আবেগী কণ্ঠে বলে, তুই কাঁদছিস কেন? আমি তো তোকে ব্যথা দেইনি। আপনি
কি খুব খারাপ লাগছে আপনার কি খুব খারাপ লাগছে মাস্টারমশাই? জড়ানো কণ্ঠে অস্ফুট স্বরে কথাটি বলে কৃষ্ণা। দেবব্রত তখনও ভুবন ভুলানো হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে কৃষ্ণার কানের কাছে মুখ লাগিয়ে মৃদু কণ্ঠে বলে, এখন শান্তি লাগছে। কৃষ্ণার বুকের সাথে মিশিয়ে রেখেছে সে। তার স্পন্দনে স্পষ্ট শুনতে পাচ্ছে কৃষ্ণা। হাত পা ক্রমশ ঠান্ডা হয়েছে তার। দেবব্রত উষ্ণ শরীর তাকে জড়িয়ে রয়েছে। এই উষ্ণতার মাঝে একরকম মাদকতা আছে। কৃষ্ণা তার মাস্টারমশাই গায়ের সেই মাতাল করা গন্ধ পাচ্ছে। অজানা আবেশে তার হাত দেবব্রতের পিঠে চলে যায়। চোখ বুজে চুপ করে শুয়ে থাকে কৃষ্ণা। দেবব্রত তখন শান্তির নিদ্রায়। আর কৃষ্ণার চোখে ঘুম যেন হাওয়া হয়ে গেছে। এই অনুভূতি যেন অজানা সুখের অনুভূতি, যা থেকে কৃষ্ণা অবগত নয়। সকাল ৮টা। সূর্যের তির্যক রশ্মি চোখে পড়তে ঘুমটা ভেঙে যায় দেবব্রতর। মাথাটা ঝিম ধরে আছে। এখনও জ্বরটা পুরোপুরি নামেনি। শরীরটা ঘেমে আছে। বোঝা যাচ্ছে কাল রাতে খুব দখল গেছে শরীরটার উপর। সূর্যের আলো রুমটাতে পুরো আলোকিত করে আছে। হঠাৎ খেয়াল করলো তার গায়ের সাথে কেউ মিশে আছে। চোখ খুলতে দেখলো তার বুকের সাথে বেড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে আছে কৃষ্ণা। শাড়ির আঁচল এলোমেলো, সিঁদুরখানা লেপ্টে গেছে, টিপটি প্রায় মুছেই গেছে। মেয়েটি জড়ো হয়ে তার বুকে ঘুমিয়েছে। দেবব্রত খানিকটা চমকে গেল। চোখটা বুঝতেই কাল রাতের দৃশ্যগুলি চোখের সামনে ভাসতে লাগলো। কত বড় ভুল করতে যাচ্ছিল সে। তখনই নিজেকে না আটকালে হয়তো খুব বড় আহিত হতো যেন। এই ভুলটা চাইলেও শুধরাতে পারত না। খুব অপরাধ বোধ হচ্ছে। যাকে ভালোবাসে না তার সাথে এভাবে আচরণ করাটা অনৈতিক। কৃষ্ণা যদি এখন কাল রাতের কোনো ভুল ইঙ্গিত হিসাবে নেয়, তাহলে তো লজ্জায় মাথা কাটা যাবে দেবব্রতর। কি বলবে সেই কৃষ্ণাকে? জ্বরের ঘোরে তার দ্বারা ভুল হয়ে গেছে, এই তো বাচ্চা মেয়েটার হৃদয়কে ভেঙে চুরমার করে দিবে। মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। শোয়া থেকে উঠে বসলো দেবব্রত। মাথাটা হাত দিয়ে চেপে ধরল সে। কি করবে? কিভাবে বোঝাবে কৃষ্ণা তাদের মধ্যে যা ঘটেছে তা কেবল ঘোর ভুল ছিল? মাথাটা কি খুব ব্যথা করছে মাস্টারমশাই? কৃষ্ণার কথা ঘোর ভাঙে দেবব্রতর। পাশ ফিরে দেখে কৃষ্ণা গোল গোল চোখে তাকিয়েছে তার দিকে। কি মায়াবী মুখখানা! মেয়েটার সাথে কিভাবে এতটা খারাপ কাজ করলো সে? নিজের উপর মারাত্মক রাজ হচ্ছে। নিজেকে কোনোরকম সামলে ধীর কণ্ঠে বলল, কখন উঠলি? আমি কি তোকে জাগিয়ে দিয়েছি? না, কেবলই ঘুমটা ভাঙলো। এখন শরীরটা কেমন? ভালো। দেখি জ্বর আছে কিনা। বলে কপালে হাত দিতে যাবে, তখনই বাধা দেয় দেবব্রত। কৃষ্ণ অবাক চোখে তার দিকে তাকিয়েছে। কাল রাতে যে ব্যক্তি ভালোবেসে তাকে আলিঙ্গন করছে, আজ তার শরীর স্পর্শ করতে দিচ্ছে না। অবাক না হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃষ্ণা। দেবব্রত কৃষ্ণার চাহিনি বুঝতে পারে শান্ত কণ্ঠে বলে, জ্বর নেই, তুই চিন্তা করিস না। আমরা আজ দুপুরে বের হবো কিন্তু। বলে বিছানা ছাড়ে দেবব্রত। একটু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। কৃষ্ণার চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু হচ্ছে না। কৃষ্ণা অবাক চোখে তার মাস্টারমশাই যাবার পথে তাকিয়ে থাকেন। মনের মাঝে এক অজানা হাহাকার সৃষ্টি করে। এই হাহাকারের উত্তর তারও জানা নেই। বটতলায় বসে রয়েছে অর্জুন। চোখ কলেজের গেটের দিকে। হাতে চায়ের প্লাস্টিকের কাপ। কাপ থেকে ধোঁয়া উঠছে। শীতের সকাল এই কাপ যেন সবচেয়ে উপদেহ পানীয়। কিন্তু এখনো এক চুমুকও দেয়নি কাপে। কারণ তার চোখ জোড়া অধীর আগ্রহে হয়ে খুঁজছে। আর ৪ দিন হলো এই চোখ জোড়া দেখতে পায়নি সে। মনটা আনচান করছে। খুব বড় অসুখে পড়েছে সে, এটা বুঝতে পারছে। এই কৃষ্ণাবতী সাহাকে একদিন না দেখলে যে তার বুক চিনচিনে ব্যথায়। আজ তো ৪ দিন। সেই জানে না তার কি অবস্থা। চুলগুলো এলোমেলো হয়ে আছে। এই ৪টা দিন ৬ ঘন্টাও ঘুম হয়নি তার। চোখ বুজতেই কৃষ্ণার মুখখানা চোখের সামনে ভাসে। ঘুমানো যে দায় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ খেয়াল করলো কলেজের গেট দিয়ে আন্না ঢুকতে। অধীর হয়ে অর্জুনের চোখ জোড়া কৃষ্ণাকে খুঁজতে থাকে। আশেপাশে কোথাও কৃষ্ণাকে দেখতে না পেয়ে মনটা আবার হু হু করে। এবার আর বসে থাকতে পারে না অর্জুন। ছুটে যায় আন্নার কাছে। হঠাৎ অর্জুন নিজের সামনে দেখে অবাক হয়ে যায় আন্না। কিছু বলার আগে অর্জুন প্রশ্ন করে, কৃষ্ণা আসেনি অন্না? অর্জুনের প্রশ্ন শুনে কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে আন্না। ছোট্ট হলেও অর্জুনের চাহনি ব্যাকুলতা বুঝতে বেশি সময় লাগে না আন্নার। মুখে হাসি টেনে বলে, কৃষ্ণা আসেনি অর্জুনদা। ওর শরীরটা খারাপ, ৪ দিন হয়ে গেছে আসেনি। অর্জুন বেশ অকুল হয়ে প্রশ্নটা করে আন্নাকে। আন্না নিজেকে শান্ত রেখে খুব ঠান্ডা গলায় উত্তর দেয়, ও সুস্থ আছে, মামার বাড়ি ঘুরতে গেছে আর ফিরবে। কাল থেকে আসবে করেছে। দীর্ঘশ্বাস ফেলে অর্জুন। আরও একদিনের অপেক্ষা। বেচারা মুখখানা করে চলে যেতে নিলে আন্না গম্ভীর কণ্ঠে বলে, আগুন নিয়ে খেলছো দাদা? অর্জুনদা দেখো, হাত সাথে হাতের সাথে সাথে মনটাও না জ্বলে যায়। তখন শুধু জ্বলতে হবে তোমাকে। এই জ্বলন কিন্তু কাউকে বোঝাতে পারবে না, কিন্তু তুমি জ্বলবে। বিরহের জ্বালা খুব কষ্টের। আন্নার কথাটা অর্জুনের পা জোড়া আটকে দিল। তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো সে আন্নাকে। আন্না আর কথা বাড়ালো না। গটগট করে ক্লাসের দিকে রওনা দিল। অর্জুন এখনও আন্নার কথার জালের মর্মার্থ খুঁজছে। সত্যি কি আগুন নিয়ে খেলছে সে? বারান্দায় দাঁড়িয়ে আছে কৃষ্ণা। দেবব্রত
অদ্ভুত আচার-আচরণ তাকে ভাবাচ্ছে। লোকটা এখনও তার সাথে অস্বাভাবিক আচরণ করে যাচ্ছে। বাড়ি ফেরার সময় সারাটা রাস্তা কোনো কথা বলেনি সে। কেমন যেন এড়িয়ে, এড়িয়ে চলছে। কৃষ্ণা বুঝতে পারছে না তার দোষটা কী। ভেবেছিল এবার হয়তো মাস্টারমশাইয়ের ঘরে তার ঠাঁই মিলবে। কিন্তু হলো কই? মাস্টারমশাই তার ট্রাঙ্কটা আন্নার রুমেই দিয়ে গেল। কৃষ্ণার মনে অন্ধকার ছেয়ে গেছে। খুব কান্না পাচ্ছে। দেবব্রত আচরণ তাকে ব্যথিত করছে। কিন্তু দেবব্রত কি জানে সেটা? সে জানে না। না, আর চুপ থাকবে না কৃষ্ণা। প্রশ্ন করবে দেবব্রতকে। যদি এভাবে এড়িয়ে যান তবে কেন তাকে ভালোবেসে কাছে টেনেছিলেন সে? চোখের অশ্রু মুছে দেবব্রতের রুমের দিকে রওনা দেয় সে। রুমের কাছে যেতে নিলেই পা জোড়া আটকে যায় কৃষ্ণার। নিজের কানকে বিশ্বাস করতে কষ্টকর হয়ে উঠছে। ভেতর থেকে দেবব্রতর কথোপকথন কানে এসে দেয়। যাকে ভালোই না বাসে তাকে শুধু কামনার তাড়না আপন করার মানে হয় না, রাবিন। আমার রিয়াক্ট করাটা কি অস্বাভাবিক কিছু না? আমার অপরাধ বোধ হচ্ছে। মেয়েটিকে একটা মিথ্যে আশা দিয়েছি আমি। আমি কৃষ্ণাকে ভালোবাসি না। আমাদের মাঝে যা হয়েছে সেটা শুধু ঘোরের টানে। ঘোরের বশে আমার দ্বারা ভুল হয়েছে। আর কিছু শুনতে ইচ্ছা হলো না কৃষ্ণার। তার জন্য জগতের খেয়ালই নেই। মাথায় একটাই কথা ঘুরছে, আমাদের মাঝে যা হয়েছে সেটা শুধু ঘোরের টানে। ঘোরের বশে আমার দ্বারা ভুল হয়ে গেছে। সম্বিত যখন ফিরল খেয়াল করলো, টের পায় তার গাল জোড়া ভিজে আছে। সে কাঁদছে, বুকে অসম্ভব ব্যথা। এ ব্যথা অসহনীয় যন্ত্রণা, স্বপ্ন ভাঙার যন্ত্রণা, আশাহীন হবার যন্ত্রণা। কৃষ্ণা তার ঘরের পানে রওনা দেয়। তার আর ইচ্ছে হলো না সেখানে দাঁড়াতে। দাঁড়ালে হয়তো বুকের ক্ষতটা গাঢ় হবে। কী দরকার? অপরদিকে দেবব্রত এখনও তার বন্ধুর সাথে কথা বলতে ব্যস্ত। দেবব্রত খুব ভালো বন্ধু রবিন। যখনই চারিদিকে পরিবেশ তাকে বেদনা দেয় তখন সে রবিনের সাথে মনের কথা বলে মনটাকে হালকা করে নেয়। দেবব্রতের কথার যুক্তি রবিনের বোঝার বাহিরে। যতই বোঝাতে চাচ্ছে ততই দেব তার যুক্তি দেখাচ্ছে। এটা যেন কোনো গণিতের সূত্র, যেখানে ২ যোগে ২ কখনো ৫ হবে না। রবিন শান্ত কণ্ঠে বলে উঠল, কাউকে কাছে টেনে তাকে ঘোরের অজুহাত দেওয়াটা কাপুরুষত্ব নয় দেবব্রত। এই দেবব্রতকে আমি চিনি না। আমি কাপুরুষ নই, শুধু সময় নিচ্ছি। আমি তোকে বোঝাতে পারবো না আমি ঘেঁটে আছি। কি করব আমি কিছুই বুঝি না। তুই বল, একজন মানুষ কি শতজনকে ভালোবাসতে পারে? পারে না। একজনকাকেই সে শতবার ভালোবাসে। কৃষ্ণা আমার ভালো লাগে মানুষ হিসেবে। এর বেশি কিছুই নেই। এটাকে ভালোবাসার নাম দাও তার মিথ্যাচার ব্যতীত আর কিছুই না। আমার তো আমার ব্যক্তিত্বের উপর সন্দেহ হচ্ছে। আমি তো দামিনীকে ভালোবাসি। অথচ ঘরে বসে আমি কৃষ্ণাকে কাছে টানছি। একজনের ভালোবেসে অন্য একজনের কাছে কামনা মেটানো কি কাপুরুষত্ব নয়? দেবব্রতের যুক্তিতে বিদ্রূপের হাসি হাসে। বিদ্রূপের স্বরে দেবব্রতকে বলে রবিন, তাহলে তুই বলছিস এটা কৃষ্ণার দোষ? তার তো তোর প্রতি কোনো অধিকার নেই। তোর সেবা করাটা তার ভুল ছিল? দেবব্রত, তোরা স্বামী স্ত্রী, আজ হোক কাল তোর আর কৃষ্ণার কাছে আসাটা খুব স্বাভাবিক, তাই নয় কি? জানি কৃষ্ণার এটা অধিকার, তার আমার কাছে আসাটা কোনো অন্যায় নেই। আমি তাকে কথাও দিয়েছি আমি তাকে নিজের স্ত্রীর অধিকার দেব। দিব অবশ্যই। দায়িত্ব এড়াতে আমি পারবো না। তবে আমিও তো মানুষ, আমারও সময় দরকার। আমার ভাবনাগুলো বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। আমার সময় লাগবে। এবার নিজেকে আর আটকে রাখতে পারল না রবিন। রবিন এক পর্যায়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, যদি এই বিয়েটা তোকে এতটাই বেদনা দিচ্ছে, এতটাই যখন তোর অপরাধবোধ, তবে কৃষ্ণাকে ছেড়ে দে, বিয়ে করে নে সৌদামিনীকে। একটা কথা তোকে স্পষ্টভাবে বলে দিই, অতীত অতীত হয়। দামিনী তোর অতীত, কৃষ্ণা তোর বর্তমান। বর্তমানকে অতীতের মোহে পায়ে ঠেলে দিস না। আর কিসের দায়িত্ববোধের চ্যাটাং চ্যাটাং কথা বলতিস? এখন তোর দায়িত্ববোধ কোথায়? মেয়েটিকে এড়িয়ে চলছিস? কাপুরুষের মতো নিজেকে নিজে ডিফেন্ড করছিস? দামিনী তোর প্রেমিকা ছিল, স্ত্রী নয়। আর তুই তোর প্রেমিকার কাছে অপতারক হতে গিয়ে স্ত্রীর কাছে কাপুরুষ হয়ে যাচ্ছিস। তুই কৃষ্ণাকে স্ত্রীর অধিকার দিতে নারাজ? কি অদ্ভুত! আমি বলি কি, ওকে ছেড়ে দে, মুক্তি দে। নতুন জীবন করুক সে। অন্তত এমন কাউকে বেছে নিক যে তাকে ভালোবাসে। অন্তত তাকে কাছে রেখে নিজের অনুভূতি স্বীকার করবে না। কৃষ্ণাকে মুক্তি দেবার কথাটা শুনতে দেবব্রতের বুকটা কেঁপে উঠল। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেও জানে না। কিন্তু খুব কষ্ট হচ্ছে দেবব্রতের। দম আটকে আসছে তার। বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা করছে। কেন হচ্ছে জানা নেই। কিন্তু নিজের অনুভূতিকে একেবারে রবিনের কাছে প্রকাশ করল না। সে শান্ত গলায় বলল, ভেবে দেখছি। বলে ফোনটা কেটে দিল। ফোনটা ছুঁড়ে ফেলল বিছানায়। এরপর গা এলিয়ে দিল বিছানাতে। বুকে ফাঁকা ফাঁকা লাগছে। কৃষ্ণাকে মুক্তি দেবার কথা ভাবতে অস্থির হয়ে উঠছে মন। সে কি অসুস্থ? সৌদামিনীর প্রতি কখনো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন? কেন কেন কেন? দেবব্রতের মাথায় রগ ফুলে উঠছে। সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় যাওয়া হয়তো ভালো হতো। দেবব্রত উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল বারান্দায়। আজ কৃষ্ণার কলেজে অ্যানুয়াল ফেস্ট। স্টেজে সবাই কাজ চলছে। পার্টিসিপেন্টরা রিহার্সাল হলে রিয়াজ করবে। অর্জুন তার পাশে বসে রয়েছে। কৃষ্ণার সাথে কথা বলার জন্য তার মন উৎসুক। কিন্তু কৃষ্ণার সাথে কোনোভাবেই কথা বলা হয়ে উঠছে না। কিভাবে শুরু করবে সেটাই বুঝে উঠছে না অর্জুন। কৃষ্ণাপতি তার থেকে অনেক ছোট। তাই ছ্যাবলার মতো কিছু বলা হয়তো শোভা পায় না। লাস্ট টাইমে সবাই খাওয়ার জন্য ক্যান্টিনে যাবে।
বলে রিহার্সাল বন্ধ করা হয়। সেই সুযোগে অর্জুন কৃষ্ণাকে বলে, তুমি খাবে না? আন্না আসুক, ওর সাথে খাবো। আজ ওকে ছাড়া খেলে ও রাগ করবে। ও হয়তো আসতে পারবে না। কেন? ও তো নাচের দলের সাথে অলরেডি নিচে চলে গেছে। ও আমি খেয়াল করিনি। আজকাল কৃষ্ণার মন কিছুতেই স্থির থাকে না, বড্ড অন্যমনস্ক হয়ে উঠছে। কখন আন্না খেতে চলে গেছে সেটাই তার খেয়াল নেই। কৃষ্ণা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, কারণ রিহার্সেল হলে কেবল সে তন্ময় বসে আছে। অর্জুনের চাহনি খুব ভয়ঙ্কর। তার চোখের দিকে তাকালে হারিয়ে যায় কৃষ্ণা। মনে হয় লোকটা তাকে শুধু চাহনি দিয়ে তার মনকে নিজের বশে নিয়ে আসছে। বলা বাহুল্য, লোকটার প্রেমে মানুষ হাবুডাবু খায়। কিন্তু কৃষ্ণা তো জানে এই রহস্যময়ী লোক তার প্রেমে হাবুডাবু খাচ্ছে। কৃষ্ণার অস্বস্তি বোধ হচ্ছে বুঝতে পেরে অর্জুন মুচকে হাসি দিয়ে উঠল। কৃষ্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি হাসছেন কেন? আমাকে কি দেখতে এতই ভয়ঙ্কর যে তুমি এতটা মিয়ে আছো? মনে হচ্ছে আমি তোমাকে গিলে খাবো। সেরকম কিছু নয়। আচ্ছা কৃষ্ণাপতি, আমার প্রতি কৌতূহল হয় না? কিসের কৌতূহল? অর্জুন নিজের উপর হাসি পাচ্ছে। এই পিচ্চি মেয়েটার প্রেমে সে কিভাবে পড়ল? তাকে ভেঙে বলতে হতো, সে বুঝবে। তার সামনে বসে থাকা ছেলেটা তাকে পাগলের মতো চায়। অর্জুন মুচকে এসে বলল, এই যে আমার তোমার প্রতি কৌতূহল হয় না? জানতে ইচ্ছে হয় না তোমাকে? তোমার হয় না? সত্যি বলবো? বলো শুনি। হয় না বললে ভুল হবে। হয়। এই যে আপনাকে প্রায় আমার কোচিংয়ের বাইরে দেখতে পাই। আপনি কিভাবে জানেন তখন আমার কোচিং? তারপর ধরুন কোনো সিনিয়ররা আমাকে বকে না। আমাকে দেখলেই কেমন যেন অন্যরকম আচরণ করে। একজন তো সেদিন আমাকে বৌদি বলে উঠেছিল। কেন? আমার এসব নিয়ে কৌতূহল। আমাকে কারণটা কি বলা যাবে? অর্জুন আবারও মুচকি হাসি দেয়। কৃষ্ণার চোখের দিকে তাকিয়ে বলে, আজ সন্ধ্যে অপেক্ষা করো, তোমার সব চিন্তার অবসান করব। অপেক্ষা করো আমার। বলে উঠে দাঁড়ায় অর্জুন। কৃষ্ণার বুক টিপ টিপ করছে। লোকটা কি বলবে? সন্ধ্যায় তো অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝে কি কিছু করবে লোকটা? সন্ধ্যা ৭টা। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এসেছে, লাইভ পারফরমেন্স চলছে। একে একে একটা পারফরমেন্স হচ্ছে। অডিয়েন্সের প্রথম সারিতে দেবব্রত এবং সৌদামিনী বসে আছে। সৌদামিনীর সাথে এখনও কথা বলেনি দেবব্রত। তার আজকাল কিছুই ভালো লাগছে না। রবিনের বলা কথাগুলো খুব ভাবাচ্ছে। কৃষ্ণা ১ সপ্তাহ কেটে গেল, অথচ তার সাথে কোনো কথা কইছে না। তার কাছে পড়তেও আসে না। কৃষ্ণার চাহনি যেন বড্ড উদাসীন। এই উদাসীনতা তার কিশোরী বউয়ের মুখে একেবারে মানাচ্ছে না। যেই কৃষ্ণা দেবব্রতর আশেপাশে ঘুরঘুর করত, সেই কৃষ্ণা এখন নিজেকে একরকম বাক্সবন্দি করে নিয়েছে, যা একেবারে সহ্য হচ্ছে না দেবব্রতর। হঠাৎ একটি মেয়ে মাইকে বলে উঠল, এখন আপনাদের সামনে গান ও নাচের যুগলবন্দি পেশ করবেন আমাদের কলেজের গীতছাত্রী। মাইক ঘোষণার পরে স্টেজে অর্জুন আর কৃষ্ণা ওঠে এবং একদল নাচের ছাত্রছাত্রী উঠে আসে। কৃষ্ণা এবং অর্জুন গান গাইবে, সেই সাথে নৃত্য পরিবেশন করবে। প্রথমে কৃষ্ণা গানটা ধরে, আমারও পরানো যাহা চাই। কৃষ্ণার গলায় বেদনা, আর্তনাতে স্পষ্ট। দেবব্রত তার দিকে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। দেবব্রতর অপরাধবোধ তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। কৃষ্ণা কি তার দোটানার কথা টের পেয়েছে? তাই নিজেকে গুটিয়ে নিয়েছে তার থেকে। একের পর এক গান গেয়ে যাচ্ছে কৃষ্ণা অর্জুন। তাদের যুগলবন্দির প্রশংসায় সকলে পঞ্চমুখ। দুজনকে পাশাপাশি মানিয়েছে। দেবব্রত একবারে সহ্য হচ্ছে না। হাত মুষ্টি করে বেশে রয়েছে। গানটি শেষ গাওয়া হলে কৃষ্ণা প্রস্তুতি নেয় স্টেজ থেকে নামার। তখনই অর্জুন আরেকটা গান ধরে, ভালোবেসে সখী নিভৃত যতনী। গানটি আজ গাওয়ার কথা ছিল না। পাতায় কোথাও গানটি নেই, অথচ অর্জুন তার দিকে তাকিয়ে গানটি গেয়ে যাচ্ছে। কি অদ্ভুত! একটা গানের মাধ্যমে অর্জুন তার মনের অনুভূতিগুলো প্রকাশ করলো। কৃষ্ণার বুঝতে বাকি রইল না অর্জুন রিহার্সেলের হলে বলা কথাটার মর্মত। দেবব্রত বিস্ময়িত চোখে অর্জুন কৃষ্ণার দিকে তাকিয়ে আছে। অর্জুনের গানে আবেগের অভাব নেই। কৃষ্ণার হৃদয়ে তার কথাগুলো পৌঁছাতে সময় লাগলো। কৃষ্ণা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্জুনের দিকে। স্টেজে থাকতে ভালো লাগছে না, পারলে এক্ষুনি ছুটে পালিয়ে যায়। কিন্তু সেটা অর্জুনের জন্য অপমানের চেয়ে কম হবে না। দেবব্রতর চোখ কৃষ্ণাতে স্থির। কৃষ্ণার স্থির তাকে খুব অস্থির করে তুলছে। তখনই সৌদামিনী মৃদুকণ্ঠে বলে উঠল, আমি তাহলে ঠিক ভেবেছিলাম সেটা কৃষ্ণাকে ভালোবাসে, ভালোই হবে। এবার হয়তো দায়িত্বের সম্পর্ক থেকে তুই মুক্তি পাবে। কৃষ্ণ হয়তো ছেলেটাকে পছন্দ করে, তাই তো এখনও দাঁড়িয়ে আছে। দুর্গমা যা করেন ভালোর জন্য করেন, তাই না দেব? দেবব্রত রক্তচক্ষুতে তাকিয়েছে অর্জুনের দিকে। কেন যেন খুব রাগ হচ্ছে তার। একেবারেই সহ্য হচ্ছে না তার কৃষ্ণার পাশে। ইচ্ছে করছে এখনই কৃষ্ণাকে টেনে স্টেজ থেকে নামিয়ে আনতে আর চিৎকার করে সবাইকে জানাতে এই মেয়েটি তার স্ত্রী, শুধু তার, শুধু তার। হঠাৎ দেবব্রত খেয়াল করলো সে কি ভাবছে। তার দোটানা কেটে গেছে, তার সন্দেহ কেটে গেছে। তার শুধু কৃষ্ণাকে ভালো লাগে না, এর থেকে বেশি কিছু অনুভব করছে সে কৃষ্ণার প্রতি। এই অনুভূতিটা অন্যরকম। এই অনুভূতি তাকে পাগল করে ফেলছে। এই অনুভূতি তাকে কৃষ্ণাকে নিজের কাছে নিয়ে আসতে অনুপ্রাণিত করছে। কখন যে এই কিশোরী মেয়েটা তার হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে, এটা দেবব্রত নিজেই জানে না। এতদিন সে অহেতুক নিজের সাথে লড়াই করেছে। সেদিনের ভালোবাসা কৃষ্ণাকে কাছে ডেকেছিল। হ্যাঁ, এটাই সত্যি, চিরন্তন সত্যি। অর্জুনের গান শেষে কৃষ্ণা কোনো কথা না বলে স্টেজ থেকে নেমে পড়ে। অর্জুন তার পিছু পিছু নামে। কৃষ্ণা কোনো কথাই না বলে চলে যাচ্ছিল বিধায় অর্জুন তার হাত টেনে ধরে।
কোথায় যাচ্ছ কৃষ্ণাবাসী? অনুষ্ঠান শেষ, বাড়ি যাব আমি। আর আমার প্রশ্ন উত্তর? সেটা কি? আমি তো তোমাকে সব বলে দিছি। এরপরও কি আমি উত্তর পাবো না? কিসের উত্তর বলুন তো? আমি তুমি এখনো বোঝোনি? অর্জুনের গলায় আকুলতা অস্থির। কৃষ্ণা আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই আকুলতা। কৃষ্ণার চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, একজন বিবাহিত মেয়ের পক্ষে আপনার এরকম প্রেম নিবেদন কী হতে পারে অর্জুনদা? আমাকে ক্ষমা করবেন, আমি বিবাহিত। আমার কাছে এসব কেবল পাপ। কয়েক মিনিটে জন্য অর্জুনের শান্ত চোখে কৃষ্ণার দিকে তাকিয়ে থেকে কানকে বিশ্বাস করতে পারছে না। তারপর চোখে চোখ রেখে শান্ত গলায় অর্জুন জিজ্ঞেস কী বললে? আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে? তুমি বিবাহিত কথাটা জানো? কৃষ্ণা ঠোঁট জোরে স্লান আসে, কথাটার মানে তার ভালো করেই জানা আছে। অর্জুনের কাতর দৃষ্টি বিপরীতে শান্ত দৃষ্টি রেখে মৃদুকণ্ঠ বলল, আমার সাথে আপনার সম্পর্কটা হয়তো হাসি তামাশার নয়। আমার জীবন সত্যতা নিয়ে মজা করার কোনো মানসিকতা নেই আমার অর্জুনদা। আমি সত্যিই বিবাহিত। তুমি যদি বিবাহিত হয়ে হয়ে থাকো তবে তুমি নিজেকে কিশোরী সাজিয়ে মানুষের সাথে ছলনা করার কী মানে দাঁড়ায়? আমি যতদূর জানি হিন্দু মেয়েদের বিবাহিত হবার প্রমাণ তার শাঁখাপালা স্মৃতিভর্তি সিঁদুর। জানতে পারি কোথায় তোমার সিঁদুর, কোথায় তোমার শাঁখাপালা? অর্জুনের গলা কাঁপছে, চোখ জোড়া রক্তবর্ণ হয়ে উঠছে, রাগে শিরা ফুলে উঠছে। তার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, গলা কাঁপছে। বুকে যেন কেউ ভোঁতা ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। কৃষ্ণাকে ভালোবাসে সেটা অর্জুনের জানা আছে, কিন্তু এই ভালোবাসা না পাবার যন্ত্রণা এতটা প্রখর তা তার জানা ছিল না। মনে হচ্ছে কেউ তার হৃদয়কে পায়ে পিষিয়ে ফেলছে। মাত্র তো হৃদয়ের কোনো কোণে ভালোবাসা শুভ্র পুষ্প ফুটেছিল। অর্জুন নির্মম প্রশ্নের উত্তরটা ঠিক কী করে দিবে বুঝে উঠতে পারছে না কৃষ্ণা। যেই মানুষটা স্ত্রী হবার দাবি সে করছে, সেই মানুষটা চায় না তার স্ত্রী স্বীকৃতি দিতে। মানুষটা স্পষ্ট স্বরে বলে দিয়েছে যাতে পরে যে কেউ না জানে সে তার স্ত্রী। কৃষ্ণা নির্বাক দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন। কৃষ্ণার বাহুদয় শক্ত করে ধরে অগ্নিকণ্ঠ বলে, কী হলো? উত্তর দিচ্ছ না কেন? কেন নিজের জীবনে এত বড় সত্যি তুমি লুকিয়েছ? বলো, উত্তর চাই আমার। মেয়েরা তো কারো চাহনি দেখলেই বুঝতে পারে। তুমি কি সত্যি বুঝো নেই আমি তোমাকে ভালোবাসি? সত্যি তোমার মনে হয়নি আমার মনেও তোমার প্রতি অনুভূতি জন্মাতে পারে? তবে কেন এরূপ ছলনা করছো তুমি? আমার যে উত্তর চাই কৃষ্ণাপতি। আমি উত্তর দিতে বাধ্য নই অর্জুনদা। আপনি আমাকে ছলনাময়ী ভাবলে আমি তাই। তবে আমি কখনোই আপনার সাথে এরূপ কোনো আচরণ করছি বলে আমার মনে নেই। যে আচরণে এটা নিশ্চিত যে আমি আপনার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। কৃষ্ণার উত্তরে অর্জুনের মনটা আরও ভেঙে যায়। কৃষ্ণা একটাও মিথ্যে কথা বলেনি। সে কখনো অর্জুনকে এটা বলেনি যে তাকে পছন্দ করে কিংবা তার অর্জুনকে ভালো লাগে। যতটুকু পেরেছে অর্জুনের থেকে নিজেকে সরিয়ে রেখেছে। কৃষ্ণার দোষ দেওয়াটা নিতান্ত বোকামি ব্যতীত আর কিছুই নয়। অর্জুনের চোখ ছলছল করছে। কোথাও না কোথাও কৃষ্ণার অর্জুনের জন্য বেশ খারাপ লাগছে। সাথে একরকম অপরাধ বোধ হচ্ছে। সত্যি তো, সে তো সবাইকে বলেছে সে অবিবাহিত। এখানে তার দোষ নেই এমনটা নয়। মাথাটা নিচু করে বিব্রত কণ্ঠে অর্জুন বলে, বিশ্বাস করুন, আমি সত্যিই বুঝতে পারিনি এমনটা হবে। কাউকে ছলনা করা আমার মনসা নয়। গোপাল সাক্ষী আছে। আমি তার ক্ষতি চাই না। তাই এই সত্যি গোপন করছি। সে মানুষটার কারণে আমি আপনার সামনে দাঁড়িয়েছি। তার ক্ষতি কী করে চাই বলুন তো? তাকে ভালোবাসো? ক্ষুদ্র প্রশ্নে টা ছুড়ে দেয় অর্জুন। কৃষ্ণা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে অর্জুনের প্রশ্নে। ভালোবাসা শব্দটা কৃষ্ণার মনে জানা নেই। তবে এইটুকু জানে তার মাস্টারমশাইকে দেখলে তার এক অজানা অনুভূতি মন কাবু হয়ে যায়। মাস্টারমশাই তার কাছে এলে তার লজ্জায় গাল লাল হয়ে যায়। মাস্টারমশাইয়ের যে মন হাহাকার খারাপ থাকলে তার বুকে হাহাকার শুরু হয়। সে রাতে যখন মাস্টারমশাই তাকে কাছে টেনেছিল সেই অনুভূতি তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ছিল। যখন কৃষ্ণা জানতে পারে দেবব্রত শুধু ঘোরের মাঝে তাকে টেনেছিল, তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এই অনুভূতি যদি ভালোবাসা বলে তবে সে মাস্টারমশাইকে খুব ভালোবাসে। কৃষ্ণাকে চুপ থাকতে দেখে অর্জুন কাতর কণ্ঠে বলে, বলো না কৃষ্ণাবতী, তুমি কি সেই মানুষটাকে ভালোবাসো? হয়তো আমি তাকে ভালোবাসি। আসলে কি বলুন তো, এত কঠিন শব্দের অর্থ আমার জানা নেই। তবে আমার কাছে সে আমার পৃথিবী, আমার আপনজন, আমার অর্ধাঙ্গ। অর্জুনের দৃষ্টি কৃষ্ণাতে ইচ্ছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু পুরুষের কাঁদতে নেই, রাগ হচ্ছে। কেন ওই লোকটার পূর্বে সে কৃষ্ণাকে পায়নি? কেন বিধাতা এমন করে? অর্জুন কিছু বলতে যাবে তার আগে দেবব্রত সেখানে উপস্থিত হয়। পিছু পিছু সৌদামিনী এসে উপস্থিত হয় সেখানে। অর্জুন তখনই কৃষ্ণার বাহু ধরে রয়েছিল। অর্জুনের হাত থেকে এক ঝটিকা ছাড়িয়ে নেয় কৃষ্ণাকে। দেবব্রতের এরূপ আচরণে খানিকটা ভয় পেয়ে যায় কৃষ্ণা। দেবব্রত লোকটা খুবই শান্ত। এরকম অস্বাভাবিক আচরণ তার কাছে শোভা পায় না। দেবব্রত এখন যেন নিজের মাঝে নেই। তীর্যক অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে অর্জুনের দিকে। অর্জুন কেন যেন মনে হলো দেবব্রতই সেই ব্যক্তি যার জন্য কৃষ্ণার হৃদয় এতটা কাতর। অর্জুন নিজের ভাগ্যের নির্মমতার উপর বিদ্রূপের হাসি আসে। দেবব্রত তখন কৃষ্ণার হাত নিজের হাতে মুঠোয় শক্ত করে ধরে রয়েছে। এরপর অর্জুন ঠান্ডা গলায় বলে, দু নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না দেবদা। যে কোনো একটা নৌকা বেছে নাও। এটা ভেবো না তুমি ভালোবাসো না বলে কেউ তাকে ভালোবাসবে না। অর্জুন এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছুটে বেরিয়ে যায়। দম আটকে আসছে তার।
বাইরে বেরোতে চিৎকার করে কাঁদতে মন চাইছে। দেবব্রত বুঝতে বাকি রইল না অর্জুন তাকে মুখের উপর হুমকি দিয়ে গেল। সে কৃষ্ণাকে চায়, কৃষ্ণা কি তাকে চায়? দেবব্রত বুকটা কামড়ে দিয়ে ওঠে। তবে কি হারিয়ে ফেলবে সে কৃষ্ণাকে? কৃষ্ণাকে হারানোর কথা ভাবতে তার চেহারা ফ্যাকাশে হয়ে উঠল। হাত পা কাঁপছে। কৃষ্ণার দিকে কাতর দৃষ্টিতে তাকাতে কৃষ্ণা তাকে বলল, আমি বাসায় যাব মাস্টারমশাই। দেবব্রত আর কোনো কথাই বলল না। কৃষ্ণার কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে কৃষ্ণাকে নিয়ে। চিন্তায় কুঁচকানো কপাল আবারও সতেজ হয়ে উঠছে। আর কৃষ্ণা অর্জুনের সাথে যায়নি, বরং তার সাথে আছে, তার বাড়িতে। সৌদামিনীর দৃষ্টি তখনও দেবব্রতর দিকে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে হেরে গেছে। কৃষ্ণাপতির সাদা মনের কাছে সে হেরে গেছে। দেবব্রতর মনে কৃষ্ণাপতি তার নামে সিল বসিয়ে দিছে। এখন সৌদামিনীর হাতে কিছু নেই। তার নিচে নামতে পারবে না। এখন যদি সে দেবকে তার কাছে টানে, এটা শুধু অন্যায় হবে না, বরং পাপ হবে। এই পাপ যে সৌদামিনী কখনোই করতে পারবে না, কখনোই না। দেওয়ালে ঠেস মেরে দাঁড়িয়ে আছে কৃষ্ণা। তার দুই পাশে দেবব্রত। দুই পাশে হাত দিয়ে কৃষ্ণাকে আটকে দাঁড়িয়ে রয়েছে সে। তার চাহনি কৃষ্ণাতে স্থির। কৃষ্ণা বেশ অস্বস্তি লাগছে। দেবব্রত শুকনো দৃষ্টি যেন তাকে ক্ষতবিক্ষত করছে। আজ যে কৃষ্ণাকে আন্নার রুমে যেতে দেয়নি। হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে। তার এরূপ আচরণে অবন্তিকা দেবী প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু দেবব্রতর মুখের কঠোরতা কারণে কোনো প্রশ্ন করতে পারেনি তিনি। কৃষ্ণা অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি ঘরে যাব। তুই কি বাগানে আছিস, নাকি তোকে আমি মাঝ রাস্তায় রেখে এসেছি? আমি আমার ঘরে যাব। আমার প্রশ্নের উত্তর মিলেই ছেড়ে দেব। আগে আমার প্রশ্নের উত্তর চাই। কিসের উত্তর? ভালোবাসিস অর্জুনকে? দেবব্রত অস্থির প্রশ্নে হাঁ হয়ে তাকিয়ে পড়ে কৃষ্ণা। আজ সবার কি হলো? কি সবাই বলে শুধু একটাই কথা জিজ্ঞেস করছে, একে ভালোবাসো তাকে ভালোবাসো, কি জ্বালা? কৃষ্ণা একটু রাগ হলো। মাস্টারমশাই কি যায় আসে সে কাউকে ভালোবাসলে? মাস্টারমশাই তো তাকে ভালোবাসে না। সে তো ওই দিদিমণিকে ভালোবাসে। দেবব্রত আবারও অস্থির কণ্ঠে তাকে জিজ্ঞেস হলো, কি হলো বল, ভালোবাসিস অর্জুনকে? তাতে কি আপনার কোনো যায় আসে? আমার তো মনে হয় না আমার অর্জুনদাকে ভালোবাসা কিংবা না বাসাতে আপনার কিছু যায় আসে। তাহলে কেন এই অহেতুক প্রশ্ন? আপনি কি আমাকে ভালোবাসেন? কৃষ্ণা নির্বিকার প্রশ্নে দেবব্রত একটু হকচকে ওঠে। কৃষ্ণা এভাবে প্রশ্ন করবে আশা করেনি। কৃষ্ণার উৎসুক চোখ তার দিকে স্থির। দেবব্রত কি উত্তর দেবে ভাষা খুঁজে পাচ্ছে না। দেবব্রত নির্বাক চিত্ত দেখে কৃষ্ণা স্লান হাসি দেয়। তারপর অভিমান স্বরে বলে, খুব কঠিন প্রশ্ন করে বললেন বুঝি? এর জন্য বুঝি চুপ করেছেন? আমার ভুল, ক্ষমা করে দিবেন মাস্টারমশাই। উত্তরটা আমার জানা, তবুও বারে বারে একই প্রশ্ন করা বিব্রত। জানি আমাকে শুধু ঘোরের মাঝেই আপনার ভালো লাগে, আর অর্জুনদাকে আমি ভালোবাসিনি। তার প্রেম নিবেদন আমি ফিরিয়ে দিয়েছি। যেভাবে হোক না কেন আমাদের বিয়েটা হয়েছে। এখনও আপনার নামে সিঁদুর পড়ে রয়েছে। তাই এই সম্পর্কটা অস্বীকার করার ক্ষমতা আমার নেই। আর সত্যি বলতে এই বিয়েটা আমার জীবনে অকাট্য সত্যি। আমি আমার ঘরে যাচ্ছি মাস্টারমশাই। কৃষ্ণার গলা কাঁপছে। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কারণ কবি সাহিত্যিকদের ভাষায় সে দেবব্রতকে ভালোবেসে ফেলছে। ভালোবাসার অনুভূতিটা যত সুন্দর, এর বিরহের অনুভূতি ততটাই অসহ্যকর। হয়তো অর্জুনদা এই অনুভূতিটা অনুভব করছে। তাই তো সে এতটা ব্যাকুল ছিল। কৃষ্ণা চলে যেতে ধরলে দেবব্রত তার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। দেবব্রতর এরূপ আচরণে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কৃষ্ণা। দেবব্রত মানুষ এরূপ কাজ করতে পারে, এটা শুধু কাল্পনিক। তাদের মাঝামাঝি দূরত্ব এতটাই কম যে দেবব্রত উষ্ণ নিঃশ্বাসে কৃষ্ণার মুখে আশ্রে পড়ছে। কৃষ্ণার চোখ দেবব্রতর চোখে স্থির। দেবব্রতর চোখে এক অন্য অস্থিরতা। মুখটা খানিকটা নামিয়ে কৃষ্ণার মুখের কাছাকাছি এনে শান্ত কণ্ঠে দেবব্রত বলে, সব প্রশ্নের উত্তর কি এক কথায় দেওয়া যায়? আর যদি উত্তরদাতার প্রশ্নের উত্তরই জানা না থাকে, তবে তবে সে কি করে উত্তর দিবে? আমি শুধু জানি তুই আমার, আমার একান্ত। তুই আমার সেই বাজে অভ্যাস যা আমি চাইলেও ছাড়তে পারবো না। তুই আমার চোখের ক্ষুধা। কথাগুলো খুব কঠিন আমি জানি। তোর মোটা মাথায় তা ঢুকবে না। শুধু এটুকু জেনে রাখ, তুই আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। না তোর আমার থেকে মুক্তি আছে, না আমার তোর থেকে। দেবব্রত তখন কৃষ্ণার কপালে কপাল ঠেকে। আবেশে কৃষ্ণার চোখ বুজে আসে। খুব হয়েছে। কাছে মাস্টারমশাই তার কাছে হাত জোড়া রীতিমতো কাঁপছে। মেরুদণ্ড দিয়ে এক শীতল পরশ বয়ে যাচ্ছে। কি মনে করে কৃষ্ণার কপালে তার উষ্ণ ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। কানে মুখ লাগিয়ে বলল, আমি শুধু ঘোরের মাঝে তোকে কাছে টানি না, ঘোর ব্যতীত তোকে আমার ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাটা যেন চিরস্থায়ী হয়, তাই আমার যে সময় চাই, সময়ের অপেক্ষায় রইলাম। কিন্তু যদি অপেক্ষার প্রহরেই আমি বিলীন হয়ে যাই, তাহলে? আমি তোকে কোথাও বিলীন হতে দেবো না, তুই আমার। বলে কৃষ্ণাকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেবব্রত। কৃষ্ণার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সেও তার মাস্টারমশাইকে আঁকড়ে ধরে। দেবব্রত কোমল স্বরে বলে, কখনো যদি তুই বিলীন হয়ে যাস, তবে আমার অন্তরাত্মা বিলীন হয়ে যাবে। তুই আমার সেই নদী, যার কবলে আমার ভাঙন নিশ্চিত। দেবব্রত আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। সে সময় চায়, কারণ দ্বিতীয়বার যখন কৃষ্ণাকে কাছে টানবে, তখন যেন কোনো দ্বিধা মনে না জন্মায়। কৃষ্ণার কিশোরী মনটা ভালোবাসায়
শুভ্রতা সহ্যিত করতে চায় দেবব্রত। এজন্য হয়তো শেক্সপিয়ার বলেছেন, লাভস লুক লট নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড অ্যান্ড দেয়ারফোর দ্য উইক কিপড পেইন্টেড ব্লাইন্ড। দেবব্রত কৃষ্ণাকে মন থেকে ভালোবাসতে চায়, শুধু চোখের ক্ষুধা নয়, তাকে সে মনের ক্ষুধা বানাতে চায়। 1 সপ্তাহ পর দুপুর 1টা। আন্না আর কৃষ্ণা ক্লাসে বসে রয়েছে। একটু আগে তাদের ক্লাস শেষ হয়েছে। আজ ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠছে তারা। কিছুদিন পর টেস্ট। পড়ার চাপ যেন দ্বিগুণ বেড়েছে। আন্না ক্লান্ত স্বর বলে, আর কত ক্লাস করবো রে, আজ মন্ত্র খাওয়া হবে না, আর একটা ক্লাস পরেই বাড়ি চলে যাব। তোর এত ক্লাস করার এনার্জি আসে কোথা থেকে? সকালে উঠিস, ভোগ বানাস, ঠাকুরের আরতি করিস, তারপর মা জেঠিমাকে সাহায্য করিস, এরপর টানা ক্লাস, এত এনার্জি কোথায় পাস? ওই মোবাইল থেকে চোখ সরালে দেখবি জীবনটা সহজ। তোর মন তো পড়ে আছে ওই মোবাইলে। কৃষ্ণের কথা শুনে ভুরু কুচকে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে আন্না বলে, সত্যি বলতে মনটা অন্যখানে পড়ে রয়েছে। ব্যাপারটা যদি বেশি সিক্রেটিভ, কিন্তু যেহেতু তুই আমার বেষ্টু, তাই তোকে বলছি। আমার রিচার্জ ব্যাটারি এই সপ্তাহখানেক দেখছি না, তাই কলেজে আজকাল মন বসে না। রিচার্জ ব্যাটারি সে কে? নাম বললে চাকরি থাকবে না। চোখ টিপনি দিয়ে কথাটা বলে অন্না কিছু বলতে যাবে, তার আগে একটি মেয়ে তার বেঞ্চের সামনে এসে দাঁড়ায়। মেয়েটি খুব কর্কশ কণ্ঠে বলে, তুমি কি কৃষ্ণাপতি? হ্যাঁ, কেন বলো তো? তোমাকেই তো অর্জুনদা সবার সামনে প্রেম নিবেদন করেছিল, তাই নয় কি? মেয়েটার এমন খাপছাড়া প্রশ্নের ঠিক কী উত্তর দিবে বুঝে উঠছিল না কৃষ্ণা। কৃষ্ণাকে চুপ থাকতে দেখে আন্না নিচ থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তোমাকে ঠিক ঠিক চিনলাম না, কে তুমি? আমি মিতালি, অর্জুনদা আমার খুড়তুতো দাদা, কমার্সে আসছে। আমি তোমাদের সাথে। কী হয়েছে একটু খোলসা করে বললে সুবিধা হতো। দাদা সেই রাতে ঘরে ফিরে নি। যখন ঘরে ফিরেছে তারপর থেকে ঠিকমতো খাচ্ছে না, ঠিকমতো কারোর সাথে কথা বলে না, শুধু একটা ছবির সামনে মুখ গুজে বসে থাকে। মিতালির কথা শুনে কৃষ্ণার মন খারাপ হয়ে গেছে। আজ তার কারণে লোকটার এই অবস্থা। কেন বুঝলো না সে আগে? তাহলে হয়তো লোকটার পরিণতি এমন হতো না। কৃষ্ণাকে মিতালি কম কথা শোনেনি, কিন্তু কৃষ্ণা কোনো কথাই বলে না, শুধু চুপ করে কথাগুলো শুনে যায়। অর্জুনদার অবস্থা শুনে আন্নার কেন যেন খুব কষ্ট হয়। বুকের মাঝে একটা আটকা যন্ত্রণা হতে থাকে। এই যন্ত্রণার কারণ তার জানা নেই, কিন্তু ফলাফল শূন্য। বারান্দায় দাঁড়িয়ে আছে অর্জুন, হাতে সিগারেট। সিগারেটটা জ্বলছে। পড়ন্ত বিকাল, তার উদাস মনটা একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। ল্যাপটপে গান বাজছে, বেদনা গান। আমার মল্লিকা যখন প্রথম ধরেছে কলি। দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। কৃষ্ণাপতির থেকে পাওয়া আঘাতটা এখনও তাজা। এখনও তার এই ক্যানভাসের চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না তার। হঠাৎ কারো উপস্থিতিতে বেশ বিরক্ত হয়ে অর্জুন। তার রুমে সবার আসা বারণ। বিরক্ত স্বরে বলে ওঠে, মিতালি, যা আমার ঘর থেকে, আমাকে একা ছেড়ে দে। অপর পাশ থেকে কোনো জবাব না পেয়ে বিরক্তির সাথে পেছন ফিরে অর্জুন। পেছন ফিরতেই দেখে কৃষ্ণাবতী 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।